জি, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার সালামের উত্তর নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। সামনে ঈদ, আশা করছি আপনারা ভালো আছেন। তবে অত বেশি ভালো থাকার কথা না, কারণ আপনাদের যেহেতু প্রস্তুতির টাইম, ঈদ হয়তো বা অত বেশি ছুটি বা বন্ধ উপভোগ হয়তো বা নাও করতে পারেন। তবে যাই হোক, ইনশাল্লাহ মানে সামনের ঈদগুলো যাতে সুন্দর করে করতে পারেন, আমার চেষ্টা থাকবে ইনশাল্লাহ ঈদের আহ, মানে অন্তত আমি আগেও বলেছি যে ঈদের আগে মোটামুটি আপনাদের বিষয়গুলো গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। তো মোটামুটি বাংলা, বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, আজকে ইনশাল্লাহ বিজ্ঞান এবং আইসিটি, আমাদের বিজ্ঞান এবং আইসিটি দুটো আলাদা ক্লাস ছিল, হোপফুলি আজকে দুটো ক্লাস ইনশাল্লাহ একসাথে নিব। আজকে বিজ্ঞান ও আইসিটি এ দুটো ইনশাল্লাহ একসাথে। তো এরপর ইনশাল্লাহ আমাদের ইংরেজি ক্লাসটা বাকি থাকবে, আর হচ্ছে আমি আপনাদের ম্যাথসের জন্য আমি কিছু উপপাদ্য সাজেশন দিয়ে দেব। আর এরপর আমার একদিন এক্সপিরিয়েন্স শেয়ারিং, অর্থাৎ 41-43তম বিসিএস এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। সেই সাথে আজকে সায়েন্স এবং আইসিটি দেখানোর পাশাপাশি আমার আইসিটি একটা মডেল টেস্টের খাতাও আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু অনলাইনে এক্সাম দিয়েছিলাম, মানে এখানে কারেকশন নাই, হয়তো বা কোশ্চেন আনসারে কিছু ভুল থাকতে পারে। এখান থেকে আপনারা জাস্ট মানে কোশ্চেনের উত্তরগুলো কিভাবে আসলে উপস্থাপন করা যেতে পারে এটা সম্পর্কে একটা সুন্দর ধারণা পাবেন আশা করছি। এটা হচ্ছে আপনাদের নোটের জন্য না, এছাড়া হচ্ছে আমি আমার বাংলাদেশ অ্যাফেয়ার্সের কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের আমি নোট করেছিলাম। যেমন হচ্ছে গ্রিন ইকোনমি, এরপর হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন, বাংলাদেশের ভূপ্রকৃতি, সমুদ্র বিজয়, দেন হচ্ছে সংবিধানের সংশোধনী, এই বিষয়গুলো। তো এগুলো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে দিব ড্রাইভে। গ্রিন ইকোনমি, এরপর জনসংখ্যা, মানব সম্পদ নিয়ে আমার কিছু ছোটোখাটো নোট ছিল, এছাড়া ভূপ্রকৃতি নিয়ে ছোটোখাটো নোট ছিল। তো যেগুলো ছিল সেগুলো আমি আজকে শেয়ার করে দিব, যেহেতু বাংলাদেশ অ্যাফেয়ার্স ক্লাসের দিন এগুলো দিতে পারিনি। আর হচ্ছে মডেল টেস্টের, প্রথমে আমি একটু মডেল টেস্টের খাতা আমি দিয়ে একটু দেখে শুরু করি। আজকের ক্লাস ইনশাল্লাহ অত বেশি লেন্দি ইনশাল্লাহ হবে না। তো প্রথমে মডেল টেস্টের খাতাটা আমি দেখাই। যেমন সে ফর এক্সাম্পল এই কোশ্চেনটা ছিল হচ্ছে ইউআরএল কি, অথেন্টিকেশন এবং অথরাইজেশনের মধ্যে পার্থক্যগুলো লেখো। তো দেখেন এই যে ইউআরএল কি, এটা আমি ইউআরএল একটা জাস্ট মানে টাইটেলটা লিখে এর নিচের পূর্ণরূপ কি, এটার ব্যাখ্যা কি এবং এটার উদাহরণ দিয়েছি একটা। দেন হচ্ছে অথেন্টিকেশন এবং অথরাইজেশন, এর আগে পরে কোনো কিছু না লিখে জাস্ট বক্স করে অথেন্টিকেশন এবং অথরাইজেশনের মধ্যে পার্থক্যগুলো, চারটা পার্থক্য দিয়েছি। এখন এখানে বুঝতে হবে আপনাদের যে আইসিটির প্রত্যেকটা কোশ্চেনে হচ্ছে মাত্র 2.5 মার্ক। তো 2.5 মার্কের জন্য আপনাকে একেবারে প্রিসাইজ আপনার আসলে মানে কন্টেন্ট দিতে হবে। এখানে অত বেশি সাহিত্যমূলক কথাবার্তা আসলে লেখার সুযোগ নেই, এবং 2.5 মার্কের জন্য আপনারা সময় খুব কম পাবেন, 4 মিনিট 4.5 মিনিটের মধ্যে আপনাদেরকে কিন্তু এটা লিখতে হবে। তো এই কারণে আসলে এখানে আসলে বেশি সাহিত্যিক কথাবার্তা বা অথেন্টিকেশন এবং অথরাইজেশনের মধ্যে পার্থক্য সমূহ, নিম্নরূপ, এগুলো বলারও আসলে কোনো প্রয়োজন নেই। দেন আমি আরেকটা কোশ্চেন দেখাই, যেমন এখানে ছিল হচ্ছে ডেটা কম্প্রেশন বলতে কি বুঝো, এইচটিটিপিএস বলতে কি বোঝায়, এইচটিটিপিএস এর সুবিধাগুলো কি। তো ডেটা কম্প্রেশন জাস্ট একটা সংজ্ঞা দিয়ে একটা উদাহরণ দিয়েছি। ডেটা কম্প্রেশন যেগুলোর মাধ্যমে করা হয়, এইচটিটিপিএস এর পূর্ণরূপ দিয়ে এটার ব্যাখ্যা দিয়েছি, এটার সুবিধাগুলো কী কী এবং এটা ব্যবহার কৌশল কী, এবং সাথে একটা ছোট্ট একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছি যে একটা ক্লায়েন্ট মেশিন থেকে ওয়েব সার্ভারে যখন রিকোয়েস্ট করা হয় তখন এইচটিটিপিএস এর মাধ্যমে করলে এখানে লেখা আছে হচ্ছে এনক্রিপ্টেড ডাটা। এনক্রিপ্টেড ডাটা। আচ্ছা, দেন বায়োস কি, বায়োসের উদাহরণ দিয়েছি, বায়োসের কাজ কি, একটা কোশ্চেন ছিল, মোটামুটি পয়েন্ট আউট করে 6টা 7টা পয়েন্ট দিয়ে দিয়েছি বায়োসের কাজ। এছাড়া হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য, এখানে মোটামুটি 8টার মতো পার্থক্য দিয়েছি, এবং খেয়াল করেন এই পার্থক্যের মধ্যে কিন্তু একটা উদাহরণও আসলে এর মধ্যে ইনক্লুড করে দিয়েছি, মানে আলাদা করে উদাহরণের জন্য বক্সের বাইরে আর কোনো কিছু লিখিনি, উদাহরণটাও ওই পার্থক্যের বক্সের ভিতরে দিয়ে দিয়েছে। সো এগুলোতে কোনো প্রবলেম নেই। 2.5 মার্কের জন্য আসলে এভাবে উপস্থাপন করলে আমার কাছে মনে হয় যে 2 বা 2.5 আসলে 2.5 আপনারা পাবেন ইনশাল্লাহ, ভালো মার্ক ক্যারি করতে পারবেন। বা এখানে ছিল অফিস অটোমেশন কি, অফিস অটোমেশনের সুবিধা কি, সুবিধা অসুবিধাগুলো লেখো। এখন অফিস অটোমেশন কি এটা সংজ্ঞা দিয়ে যে আপনার মানে একটা উদাহরণ দিয়ে দিয়েছি, যেমন অফিস অটোমেশনের জন্য লিভ ম্যানেজমেন্ট সিস্টেম অথবা এইচআরএম সিস্টেম, এই সিস্টেমগুলো বলা যেতে পারে অফিস অটোমেশনের কিছু উদাহরণ। এর কিছু সুবিধা আছে, এর কিছু অসুবিধাও আছে। সুবিধা অসুবিধা 5টা পয়েন্ট, 5টা সুবিধা 6টা অসুবিধা দিয়ে দিয়েছি।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী, এর প্রকারভেদগুলো লেখো। এরপর ছিল হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলগুলো কী কী। এখানে লাইফ সাইকেলটা একটা সাইকেলের মাধ্যমে দেখিয়ে দিয়েছি, এইভাবে আপনারা উপস্থাপন করতে পারেন। এছাড়া মাইক্রোপ্রসেসর অর্থাৎ সায়েন্স আইসিটির যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলোর মানে আপনারা ব্লক ডায়াগ্রাম দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। ব্লক ডায়াগ্রাম দিলে এই কোশ্চেনগুলো দেখতে আপনার সুন্দর হবে। তো এই খাতাটা আমি দিয়ে দিব, দেখলে আশা করছি এটার মধ্যে মানে যেহেতু অনলাইনে পরীক্ষা দিয়েছিলাম, ছবি তুলে হচ্ছে অনলাইনে সাবমিট করেছি, তো এখানে ভুল থাকতে পারে। এটার মধ্যে নাম্বারিং বা মার্কিং নাই, শুধুমাত্র আমার কোশ্চেনের অ্যান্সার যে উপস্থাপন আমি করেছি খাতায়, সেই জিনিসটা এখানে আপনারা দেখে নেবেন। আচ্ছা, এছাড়া কি বলেছি, এছাড়া আমি হচ্ছে গ্রিন ইকোনমি, জনসংখ্যা, মানব সম্পদ এবং ভূপ্রকৃতি, এগুলোর হচ্ছে নোটও আমি আপনাদের দিয়ে দিব। ভূপ্রকৃতির মধ্যে হচ্ছে আমি বাংলাদেশের বদ্বীপ, এরপর হচ্ছে যদি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আসে তাহলে কোন বিষয়গুলো এখানে উপস্থাপন করা প্রয়োজন। এছাড়া হচ্ছে স্ট্রিপ ম্যাপ কিংবা হচ্ছে ভাষাঞ্চর, দেন হচ্ছে 90 হিস্ট্রি, যে যে টিকাগুলো আছে এগুলো সম্পর্কিত কিছু আমার নোট এখানে আছে, এগুলো আপনারা একটু দেখতে পারেন। যদিও শুরুর দিকে হাতে লেখাগুলো অত বেশি ভালো না, একটু পরের দিকে যেগুলো আছে সেগুলোতে মোটামুটি আপনারা হয়তো বা একটু একটু বোধগম্য হাতের লেখা হয়তো বা পাবেন, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। ছিটমহল আমি আপনাদের দিয়ে দিব, আপনারা কাইন্ডলি হচ্ছে একটু উল্টায় পাল্টায় দেখবেন আর কি, তাহলে একটু মোটামুটি আইডিয়া পাবেন যে আসলে কীভাবে নোটগুলো করা দরকার বা কোন প্রশ্নগুলোর আসলে প্রিপারেশন এভাবে নেওয়া দরকার। আইসিটিতে আসলে অনেক প্রশ্ন, সায়েন্স আইসিটিতে অনেক প্রশ্ন, বাট আমি আপনাদেরকে একদম প্রিসাইজ করে দিব, মানে যেটা হচ্ছে আমার কাজ আর কি, আপনাদের পড়াটাকে একটু গুছিয়ে দেওয়া, একটু কোশ্চেনগুলো একটু প্রিসাইজ করে দেওয়া, জাস্ট এগুলো পড়লে যাতে করে আপনাদের মোটামুটি 80-85% মোটামুটি আপনাদের কাভার হয়ে যায়। এরপরে বাদবাকিগুলো হচ্ছে আপনারা মডেল টেস্ট দিবেন এবং মডেল টেস্ট দিয়ে যে কোশ্চেনগুলো আপনারা আনকমন পাবেন সেগুলো পড়ে নেবেন। আচ্ছা, বঙ্গবন্ধু ক্যারিসমেটিক নেতৃত্ব, না আমি এটা নোট করিনি, এই নোট এটা করিনি, বাট ক্যারিসমেটিক নেতৃত্ব আসলে আসলে বঙ্গবন্ধুর ভাষা আন্দোলন থেকে শুরু করে অন্যান্য সবগুলো একদম মুক্তিযুদ্ধ পর্যন্ত যে ইভেন্টগুলো আছে এবং হচ্ছে পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় এখানে পয়েন্ট করে উল্লেখ করা যেতে পারে। একটা কোশ্চেন আপনার সায়েন্স এবং আইসিটির ক্ষেত্রে যদি একেবারে সলিড কোশ্চেন, যেমন আপনাকে বললো বায়োস কি, কিন্তু বায়োস কি এটা সম্পর্কে আপনার আসলে কোনো ধরনের কোনো আইডিয়া নাই, এটা আসলে বানায় লেখার কোনো সুযোগ নেই। বাট আপনাকে যদি বলে যে পরিবেশে মানে ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলে পরিবেশের কী কী ক্ষতি হচ্ছে, এই কোশ্চেনটা আপনি পারেন বা না পারেন, এটা আপনি যে পারে সে যে অ্যান্সার লিখবে, আর যে পারে না সে কমন সেন্স থেকে যে অ্যান্সার লিখবে তারা কাছাকাছি নাম্বারই পাবে। তো এই কোশ্চেনগুলো আপনি বানায় লিখতে পারবেন, বাট একদম রিজিড যে কোশ্চেনগুলো যেগুলো হচ্ছে আপনার একেবারে জ্ঞানমূলক, সেগুলো আমি মনে করি যে এগুলো একদম ধারণা থেকে বা কমন সেন্স থেকে আসলে দেওয়াটা সম্ভব না, এবং এগুলো মানে ধারণা থেকে দিলে স্যারের ইমপ্রেশন আসলে খারাপ হতে পারে। তো মোটামুটি আমার মনে হচ্ছে অনেকে জয়েন করেছেন, আমরা মূল ক্লাসে চলে যাই। আজকে হচ্ছে আমরা বিজ্ঞান এবং হচ্ছে আমরা আইসিটি এবং ইলেকট্রিক্যাল, এই দুটো আমরা ক্লাস কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বিজ্ঞানে আমাদের লিখিততে মোট 11টা চ্যাপ্টার, লিখিততে মোট কয়টা, 11টা চ্যাপ্টার। এই 11টা চ্যাপ্টারের মধ্যে আমরা যদি দেখি একটু বিজ্ঞানের যে 100 নাম্বার, সেই 100 নাম্বারের মধ্যে সাধারণ বিজ্ঞান পার্টে হচ্ছে 60 নাম্বার থাকে, এবং কম্পিউটারে থাকে 25 নাম্বার, এবং ইলেকট্রিক্যালে থাকে হচ্ছে 15 নাম্বার, এই হচ্ছে মোট 100 নাম্বার। এইখানে সাধারণ বিজ্ঞানের যে 60 নাম্বার, এই 60 নাম্বারে 8টা কোশ্চেন অ্যান্সার করতে হয়, 8টা কোশ্চেন অ্যান্সার করতে হয়, প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে 7.5 করে, এবং প্রতি 7.5 নাম্বারের প্রশ্নের জন্য আপনি আসলে 13 মিনিট সময় পাবেন। এবং এখানে আসলে একটা কথা একটু বলে রাখি যে এখানে কিন্তু মোটামুটি এই যে 7.5 নাম্বার, এই 7.5 নাম্বারে কিন্তু দেখা যায় যে প্রশ্নগুলো ছোট ছোট অনেকগুলো প্রশ্ন হয়তো বা এখানে থাকতে পারে, যেমন 2 মার্কের কোশ্চেন একটা, 2 মার্কের কোশ্চেন আরেকটা, আবার 3.5 মার্কের কোশ্চেন আরেকটা। যেমন এই যে 7.5 নাম্বার, এখানে একটা কোশ্চেন না হয়ে এখানে 2 মার্কের একটা কোশ্চেন দিল, 2 মার্কের আরেকটা কোশ্চেন দিল, আর একটা কোশ্চেন হয়তো বা দিল 3.5 মার্কের, অর্থাৎ আপনাকে কিন্তু দেখা গেছে 3টা কোশ্চেনের, 3টা ছোটো ছোটো কোশ্চেনের অ্যান্সার করতে হবে। সায়েন্সের ক্ষেত্রে এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ, আসলে প্রচুর কোশ্চেনের অ্যান্সার করতে হয়, এজন্য আসলে বাড়তি কথা লেখার কোনো সুযোগ নেই। আমি আবারও বলছি, আপনারা বিজ্ঞানের ক্ষেত্রে বাড়তি একটা কথাও লেখার কোনো সুযোগ নেই, অনেক লিখতে হয়, ছোট ছোট অনেকগুলো প্রশ্ন উত্তর করতে হয়। অনেক ক্ষেত্রে আবার হচ্ছে দেখা যায় যে 2 মার্কের একটা কোশ্চেন থাকে, 3 মার্কের একটা কোশ্চেন থাকে, আর বাকিটা দেখা যায় যে 2.5 মার্কের কোশ্চেন থাকে, এরকমও কিন্তু সাধারণত হয়। কেমন? আচ্ছা, এখন এইখানে হচ্ছে সাধারণ বিজ্ঞান যেটা বললাম 7.5 নাম্বারের জন্য আপনি 13 মিনিট সময় পাবেন, আর কম্পিউটারের ক্ষেত্রে আপনি 10টা প্রশ্ন, এখানে ইউজুয়ালি 12-13টা প্রশ্ন দেওয়া থাকে,
সো আপনি 10টা কোশ্চেন, প্রত্যেকটা মাত্র 2.5 নাম্বার করে, মাত্র 2.5 নাম্বার 10টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। সেখানে কিন্তু হচ্ছে আপনি 25 নাম্বারের মতো সময়, মানে 25 নাম্বার হচ্ছে এখানে ক্যারি করবে। প্রতি 2.5 মিনিটের জন্য 4.5 মিনিট সময় পাবেন। আর ইলেকট্রিক্যাল পার্টে হচ্ছে 6টা কোশ্চেন অ্যান্সার করতে হয়, প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে 2.5 নাম্বার করে, মোট 15 নাম্বার, এবং একইভাবে প্রতি 2.5 নাম্বারের জন্য মাত্র 4.5 মিনিট। সো 4.5 মিনিট কিন্তু অত বেশি আসলে অত বেশি প্রাচুর্যপূর্ণ সময় না। আবার 2.5 মিনিটের জন্য দেখা গেছে 2.5 নাম্বারের জন্য আপনাকে একটা পার্থক্য দিয়ে দেয়, এটার ব্লক ডায়াগ্রাম আঁকো বা এটাকে ব্যাখ্যা করো, যেটা আসলে 4.5 মিনিটের মধ্যে একদম টু দি পয়েন্ট আপনি লিখতে গেলে আপনি পারবেন, বাট বেশি কিছু আপনি বানায় লিখতে গেলে তখন কিন্তু আপনি আর পারবেন না। তাহলে আমাদের সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে সাধারণ বিজ্ঞান, তারপরে কম্পিউটার, তারপর ইলেকট্রিক্যাল, এভাবে আমি উত্তর করতাম। হ্যাঁ, বাট আপনারা চাইলে কম্পিউটার, ইলেকট্রিক্যাল এটা যে কোনো পার্ট আপনারা উত্তর করতে পারেন। এখানে একটা জিনিস একটু মাথায় রাখবেন, এখানে 3টা পার্ট আলাদা করে দেওয়া থাকে, পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি, এভাবে করে নামকরণ করা থাকে। আপনারা পার্ট এ অর্থাৎ সাধারণ বিজ্ঞান যখন আপনারা অ্যান্সার করবেন, তার মাঝখানে আপনারা কম্পিউটারের কোনোটা অ্যান্সার করতে যাবেন না। সাধারণ বিজ্ঞান পুরোটা, যে কটা কোশ্চেন আছে 8টা কোশ্চেন, এই কোশ্চেনগুলো শেষ করবেন। তারপরের পার্টে কম্পিউটারের কোশ্চেন শেষ করবেন, তারপরের পার্টে ইলেকট্রিক্যালের প্রশ্ন শেষ করবেন। আপনি চাইলে সাধারণ বিজ্ঞানের কোশ্চেন আপনি সিরিয়ালি না যেয়ে প্রথমে 5 নাম্বার কোশ্চেন, তারপর 1 নাম্বার, তারপর 3 নাম্বার, এটা আপনি করতে পারেন। কিন্তু সাধারণ বিজ্ঞানের একটা কোশ্চেন আপনি অ্যান্সার করলেন, তারপরে পার্ট বিতে যে বি এর কম্পিউটারের একটা কোশ্চেন অ্যান্সার করলেন, এই কাজটা করবেন না। এতে করে টিচার অত্যন্ত বিরক্ত হতে পারে, কারণ হচ্ছে বারবার তাকে সুইচ করতে হবে 2টা পার্টের মধ্যে। আশা করছি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আমাদের সাধারণ বিজ্ঞানের মোটামুটি সময় বন্টন। সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের প্রিলিমিনারিতে আমরা যা পড়েছি সেগুলোর অনেকগুলো চ্যাপ্টার হচ্ছে আমাদের এই লিখিততে কাজে আসবে। তার অনেকগুলো পার্ট হচ্ছে লিখিততে কাজে আসবে। তার আগে আমি বই সম্পর্কে একটু বলি। বই সম্পর্কে হচ্ছে আপনারা সেলফ সায়েন্স এই বইটা দেখতে পারেন। আরেকটা হচ্ছে অ্যাসিওরেন্স বা ওরাকল, সবাই ওরাকলের বইটা প্রেফার করে, বাট ওরাকলের বই আসলে অনেক বড়। আমি আমার ক্ষেত্রে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি সায়েন্স আওয়ার আমি সায়েন্স আওয়ারটা মোটামুটি আমি মেইনলি ফলো করেছি। সায়েন্স আওয়ারের পাশাপাশি যেই প্রশ্নগুলো সায়েন্স আওয়ারে তুলনামূলকভাবে আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নটার মান অত বেশি ভালো লাগছে না, বা এটার ব্যাখ্যাটা তুলনামূলকভাবে একটু কম মনে হচ্ছে, সেটা আমি ওরাকল থেকে দেখেছি। এটার ক্ষেত্রে আমি অ্যাসিওরেন্স তেমন খুব একটা বেশি ফলো করিনি। সায়েন্সের বইয়ের ক্ষেত্রে ওরাকলের যে বইটা, এই বইটা এখন পর্যন্ত অনেক চমৎকার, কিন্তু বইটা অনেক বড়, অনেক কিছু আছে এই বইয়ের ভিতরে। এই কারণে সায়েন্স আওয়ার বইটা যদি আমরা, মানে শুরুতে যদি সায়েন্স আওয়ার বইটা আমরা কভার করার চেষ্টা করি, তাহলে হচ্ছে আমাদের জন্য সিলেবাসটা গুছিয়ে নিয়ে আসা সহজ হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের জন্য একটা মানে অ্যাডভান্টেজ হচ্ছে, আমি আপনাদেরকে কোশ্চেনগুলো কম্পাইল করে দিচ্ছি, যে আপনি শুধুমাত্র শুধুমাত্র এই কোশ্চেনগুলো আপনারা যে কোনো বই থেকে দেখলেই চলবে। আপনি সায়েন্স আওয়ার দেখেন, ওরাকল হচ্ছে অনেক কি বলে, অনেক ইলাবোরেট বা অনেক বড় একটা বই, বাট ওই বই থেকে শুধুমাত্র আমি যে কোশ্চেনগুলো আমি আপনাদেরকে আলোচনা করব, বলে দিব, সেই প্রশ্নগুলো দেখলেই হবে। সায়েন্স ককটেল বইটা আমি দেখিনি, আমি জানি না বইটা কেমন। আপনারা 2জন অলরেডি বলেছেন, আশা করছি মেবি বইটা ভালোই হবে। আমি এখনও দেখিনি অবশ্য, বাট আপনারা একটু মানে কম্পেয়ার করলে আশা করছি আপনারা বুঝে যাবেন যে ভালো বা কেমন ভালো। আশা করছি যেহেতু আপনারা মোটামুটি রেফারেন্স আকারে আপনারা বলছেন, এটা ভালো হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে মডেল টেস্টের মার্কিংয়ের যে বিষয়টা, মানে এক এক প্ল্যাটফর্মের মার্কিং আসলে এক এক রকম। এটা আসলে শুধুমাত্র প্ল্যাটফর্ম ভেদে ভ্যারি করে তা না। আপনি যখন বিসিএস পরীক্ষা দিবেন, আপনি ওই কি বলে ওই দেখা গেছে যে এক এক টিচারের মার্কিংও এক এক রকম হবে। সো এটা একটু অ্যাকসেপ্ট করে নিতে হবে। মোটামুটি যদি আপনার কাছে মনে হয় যে খুব মাত্রাতিরিক্ত বেশি নাম্বার দিচ্ছে, ওইখান থেকে একটু কমায় ধরবেন আর কি। আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ম্যানুয়াল বইটা এখনও দেখা হয়নি, ইনশাল্লাহ এর মাঝখানে আমি দেখে নেওয়ার চেষ্টা করব, পসিবল হলে আমি আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সায়েন্স ককটেল বইটা ভালো, ডেফিনেটলি তাহলে আপনারা দেখতে পারেন। আমি যেটা বললাম যে সায়েন্স ককটেল, যদি আপনারা সায়েন্স ককটেলটাও যদি দেখেন, আমি আপনাদেরকে, বা যেই বইটাই আপনারা কিনেছেন, সেই বইটাই হচ্ছে আপনারা সেখান থেকে আমি যে প্রশ্নগুলো আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দেবো, সেই প্রশ্নগুলো শুধুমাত্র আপনারা আগে দেখবেন। যেমন আলো থেকে আপনারা কি দেখবেন, আমরা শুরু করছি অধ্যায় ভিত্তিক। সায়েন্সে আমাদের হচ্ছে মোট সাধারণ বিজ্ঞানে মোট 11টা অধ্যায় আছে। দেন হচ্ছে আইসিটি, দেন হচ্ছে ইলেকট্রিক্যাল। আইসিটির মধ্যে 2টো পার্ট, আবার ইলেকট্রিক্যালের মধ্যেও 2টো পার্ট। তো সায়েন্সের মধ্যে আমাদের প্রথমত দেখতে হবে হচ্ছে আলোর সংজ্ঞা, এবং আলোর 4টা তত্ত্ব আছে, আপনারা জানেন এই 4টা তত্ত্ব।
এই চারটা তত্ত্বের মূল বিষয়টা আপনারা জানবেন। প্রবক্তাকে অর্থাৎ মূল বিষয়বস্তুটা জানার চেষ্টা করবেন, যে মূল বিষয়, এই চারটা তত্ত্বের মূল বিষয়, এটার প্রবক্তা এবং এটা সাল, কত সালে প্রবর্তিত হয়, অর্থাৎ চারটা তত্ত্বের বিস্তারিত জানবেন। এবং হচ্ছে আলোর ধর্ম। আলোর ধর্ম এই কোশ্চেনটা মাঝে মধ্যেই আসে, 1 নাম্বার 1.5 নাম্বার থেকে 2 নাম্বার পর্যন্ত। দেন হচ্ছে ফোটনের বৈশিষ্ট্য, ফোটনের বৈশিষ্ট্য আপনারা জানবেন। দেন হচ্ছে আলোকবর্ষের সংজ্ঞা, আপনারা সবাই মোটামুটি জানেন, যেহেতু প্রিলি কোয়ালিফাই করে এসেছেন আপনারা সবাই। আলোকবর্ষ হচ্ছে আসলে দূরত্বের একটা একক, আলোকবর্ষ সময়ের কোনো একক না। দেন হচ্ছে তড়িৎ চুম্বকীয় বর্ণালীর মানে প্রত্যেকটা বর্ণালীর নাম, এবং ওটা তরঙ্গ দৈর্ঘ্য কত, এবং তড়িৎ চুম্বকীয় বর্ণালীর এটার ব্যবহারগুলো আপনাদের জানতে হবে। তড়িৎচুম্বকীয় বর্ণালীতে যে বর্ণালীগুলো আছে সেই বর্ণালীগুলো তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কত এবং প্রত্যেকটার ব্যবহার, ঠিক আছে। এটার মধ্যে এক্স-রে আছে, অবলোহিত আছে, হ্যাঁ, গামা আছে, এগুলোর প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ জানবেন এবং এটার ব্যবহার জানবেন। দৃশ্যমান আলোর বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য, এটা আপনাদের প্রিলিতে অত বেশি গুরুত্বপূর্ণ না হলেও রিটেনে কিন্তু ডিরেক্টলি চলে আসে। দেন হচ্ছে প্রভার, বিভিন্ন ধরনের প্রভা আছে, এই প্রভাগুলোর সংজ্ঞা দেখতে হবে এবং প্রকারভেদ দেখতে হবে। দেন হচ্ছে লেজারের গঠন এবং বৈশিষ্ট্য, এই কোশ্চেনটা অনেক বেশি পপুলার, আসলে এই কোশ্চেনটা অনেক বেশি এসেছে। এছাড়া এক্সরের প্রকারভেদ, ধর্ম, ব্যবহার, আলোর প্রতিফলন, প্রতিফলনের 2টা সূত্র, বিম্বের সংজ্ঞা, সরল পেরিস্কোপ, সরল পেরিস্কোপের গঠন। বুঝতেই পারছেন, এই যে দেখেন আলোর প্রতিফলন, প্রতিফলনের 2টা সূত্র, এগুলো কিন্তু ছবি দিতে হবে। আপনি যদি এই প্রশ্নগুলো অ্যান্সার করে একদম ভালো নাম্বার পেতে চান বা ফুল মার্ক পেতে চান, তাহলে কিন্তু এগুলোতে ছবি দিতে হবে। বিম্বের সংজ্ঞা যদি আসে, ডেফিনেটলি বিম্বের সংজ্ঞা আসলে একটা ছবি দিয়ে দিবেন পেন্সিল দিয়ে। সরল পেরিস্কোপের গঠন আসলে সরল পেরিস্কোপের একটা ছবি দিয়ে দিবেন। দেন হচ্ছে আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণের সংজ্ঞা জানবেন, এটার সম্পর্কিত 2টা সূত্র আছে, এই 2টো সূত্র আপনারা পড়বেন। দেন হচ্ছে স্নেলের সূত্র এবং প্রতিসরণাঙ্কের সংজ্ঞা, স্নেলের সূত্রের মাধ্যমে আসলে প্রতিসরণাঙ্কের সংজ্ঞা ওখান থেকে আসলে ডিরাইভ করা যায়। ক্রান্তিকোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। দেন হচ্ছে অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবারের সংজ্ঞা এবং অপটিক্যাল ফাইবারের ব্যবহার। আলোর বিচ্ছুরণের সংজ্ঞা, আলোর বিচ্ছুরণের উদাহরণ, এটা বেশ মানে পপুলার কোশ্চেন। বিভিন্ন ধরনের কারণ জানবেন, যেমন আকাশ কেন নীল দেখায়, সড়কে আমরা লাল সংকেত কেন ব্যবহার করি। দেন হচ্ছে সাদা প্রিজমে, মানে সাদা আলো প্রিজমে যদি আমরা প্রবেশ করে তাহলে হচ্ছে এটা বর্ণালী কেন তৈরি করে, সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় আকাশ কেন লাল দেখায়, সূর্য চাঁদ অপেক্ষা অনেক বড় কিন্তু আমাদের চোখে প্রায় একই সমান কেন লাগে। এই রিজনিংগুলো মাঝে মধ্যে আসে, এখানে রিজনিংগুলো আমি সব একসাথে কোশ্চেনগুলো রেখেছি, এই কোশ্চেনগুলো আপনারা দেখবেন, কেমন? আচ্ছা, দেন হচ্ছে আলোর বিক্ষেপণ, আলোর বিক্ষেপণের সংজ্ঞা এবং আলোর বিক্ষেপণের অবশ্যই উদাহরণ জানবেন। লেন্স, লেন্সের প্রকারভেদ। দেন হচ্ছে উত্তল অবতল লেন্স এবং দর্পণের ব্যবহার, যে উত্তল লেন্সের ব্যবহার, উত্তল লেন্স কোথায় ব্যবহৃত হয়, অবতল লেন্স কোথায় ব্যবহৃত হয় এবং দর্পণ কোথায় ব্যবহৃত হয়, এই ব্যবহারগুলো বেশ গুরুত্বপূর্ণ। লেন্সের ক্ষমতা, লেন্সের কিছু টার্মিনোলজি আছে, যেমন লেন্সের প্রধান ফোকাস, লেন্সের আলোক কেন্দ্র, এটার সংজ্ঞাগুলো জানবেন এবং এটার সংজ্ঞা আসুক এটা 0.5 হোক আর হচ্ছে এটা মনে করেন যে তার থেকে কম হোক, হ্যাঁ, এটা মানে যত কম মার্কই ক্যারি করুক না কেন, আপনারা হচ্ছে এটার জন্য আপনারা অবশ্যই এটাতে একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন। দেন হচ্ছে আমাদের চোখে দেখার কৌশল কি, আমরা কিভাবে চোখে দেখি এবং চোখের ত্রুটি, চোখের আপনারা জানেন কিছু কিছু ত্রুটি আছে এবং এই যে চোখের ত্রুটিগুলো আছে সেগুলোর প্রতিকারগুলো জানবেন, যে এগুলো প্রতিকারে বা এগুলোর প্রতিরোধের জন্য আমরা কি করতে পারি। ফটোতড়িৎ ক্রিয়া, ফটোতড়িৎ ক্রিয়ার সংজ্ঞা এবং ফটোতড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য। দেন হচ্ছে ফটোসেল এবং হচ্ছে সূর্য থেকে বৈদ্যুতিক শক্তি উৎপাদনের কৌশলগুলো জানবেন। আরেকটা হচ্ছে টিউবলাইট এবং বৈদ্যুতিক বাল্ব, এই দুটোর কার্যপ্রণালী। আর একটা তুলনামূলকভাবে হচ্ছে একটু কি বলে, একটু তুলনামূলকভাবে মানে আনইম্পর্টেন্ট বলতে একটু আনকমন কোশ্চেন, বাট আপনারা দেখে রাখবেন, সেটা হচ্ছে হলোগ্রাফির সংজ্ঞাটা জেনে রাখবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে, আচ্ছা, সায়েন্স ককটেল নিয়ে আপনারা অনেকেই বলছেন, আশা করছি বইটা ভালোই হবে, আপনারা মোটামুটি অনেকেই সাজেস্ট করছেন, আমিও পসিবল হলে একটু বইটা দেখে নিব, আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব। আরেকটা হচ্ছে আপনারা 2.5 বা 3.5 এই মার্কগুলোর জন্য কতটুকু লিখবেন, এটার জন্য আমি আপনাদেরকে যেটা বলেছি, আমি আমার মডেল টেস্টের একটা আইসিটির খাতা আছে, এখানে 2.5 মার্কের কোশ্চেনগুলো আমি কতটুকু লিখেছি বা কীভাবে উপস্থাপন করেছি সেটা দেখলে আপনারা ইনশাল্লাহ ভালো একটা আইডিয়া পাবেন। এগুলো হচ্ছে আলো থেকে মোটামুটি আমাদের পড়তে হবে। দেন শব্দের মধ্যে এখানে আমার প্রথমত হচ্ছে শব্দের সংজ্ঞা, এটা শব্দের উৎপত্তির কৌশল, শব্দ কীভাবে উৎপত্তি হয়, আপনারা জানেন কম্পনের ফলেই শব্দের উৎপত্তি হয়, এর
বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য এবং বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ, অর্থাৎ কঠিন মাধ্যমে কত, তরল মাধ্যমে কত এবং বায়বীয় মাধ্যমে শব্দের বেগ কত, এগুলো একটু দেখবেন। এছাড়া আপনারা সংজ্ঞা দেখবেন, এখানে আমি কিছু সংজ্ঞা দিয়ে রেখেছি। এই সংজ্ঞাগুলো দেখবেন, শব্দের এই সংজ্ঞাগুলো বেশ গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে শব্দ দূষণ। শব্দ দূষণ ইদানিংকালে এই ধরনের কোশ্চেনগুলো একটু মোটামুটি ভালোই আসে। শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবগুলো কী, এর প্রতিকার কী, এগুলো কিন্তু আসলে তেমন দেখা যায় যে অত বেশি মানে মোটামুটি কমন সেন্স থেকে লিখা যায়। হ্যাঁ, আচ্ছা, এছাড়া হচ্ছে শব্দের তর এবং শব্দোত্তর তরঙ্গ। একটা হচ্ছে 20 থেকে 20,000 হার্টজের আমাদের যে লিমিট আছে, যেগুলো কম সেগুলো শব্দোত্তর, আর যেগুলো হচ্ছে বেশি সেগুলো শব্দোত্তর। এই দুটো তরঙ্গের সংজ্ঞা, রেঞ্জ সহ পড়বেন, ব্যবহারটাও জানবেন। মাইক্রোফোন এবং লাউডস্পিকার এর কার্যপ্রণালী, মাইক্রোফোন কীভাবে কাজ করে এবং লাউডস্পিকার কীভাবে কাজ করে। আরেকটা হচ্ছে তরঙ্গ দুই ধরনের আছে, একটা হচ্ছে আপনারা জানেন অগ্রগামী তরঙ্গ, আরেকটা হচ্ছে স্থির তরঙ্গ। অগ্রগামী তরঙ্গ যেটা সময়ের সাথে সাথে সামনের দিকে অগ্রসর হয়, আর স্থির তরঙ্গ হচ্ছে একই জায়গার মধ্যে আবদ্ধ থাকে, সামনে অগ্রসর হবে না। এই দুটোর মধ্যে পার্থক্য দেখবেন অবশ্যই। এই দুটোর মধ্যে যখন পার্থক্য লিখবেন, আপনারা যখন এইভাবে আলাদা করে পার্থক্যটা লিখবেন, অবশ্যই আপনারা অগ্রগামী তরঙ্গের একটা ছবি দিয়ে দিবেন, আর একটা হচ্ছে স্থির তরঙ্গের একটা ছবি দিয়ে দিবেন। এখানে পার্থক্যের ভিতরেই একটা ছবি দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আশা করা যায় একেবারে ফুল মার্কসই ইনশাল্লাহ আপনারা ক্যারি করতে পারবেন। দেন হচ্ছে শব্দের মধ্যে হচ্ছে কি বলে ডপলার ক্রিয়া, এটার সংজ্ঞাটা জানবেন। দেন হচ্ছে প্রতিধ্বনির ক্ষেত্রে এর সংজ্ঞা জানবেন এবং এর ব্যবহার আপনারা জানেন মোটামুটি কূপের গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং ভূগর্ভে খনিজের অস্তিত্ব নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু প্রতিধ্বনি ব্যবহৃত হয়। আরেকটা হচ্ছে অনুরণন, যেটাকে বলা হয় রিভারভেশন। এই কোশ্চেন অনেক সময় হচ্ছে ইংরেজিতে এভাবে লেখে, রিভারভেশনের ক্ষেত্রে সেবাইনের সূত্র, অথবা বলবে যে অনুরণনের সংজ্ঞা দাও এবং অনুরণন সম্পর্কিত সেবাইনের সূত্রটা লেখো। এই কোশ্চেনটা ইতিপূর্বেও হয়েছে। তো এটা হচ্ছে শব্দ থেকে এই কোশ্চেনটা কয়টা কোশ্চেন দেখলেই চলবে। আপনারা শুধুমাত্র এই কয়টা মানে যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি সেগুলো ধরে যদি আগান, তাহলে আপনারা খুব দ্রুত সিলেবাসে শেষ করতে পারবেন। আমি বলবো না এখানে কোশ্চেন একেবারেই কম, যথেষ্ট কোশ্চেন আছে, বাট আপনারা এগুলো দিয়ে যদি আপনারা আপনাদের যে বইয়ে ফলো করেন না কেন, সায়েন্স ককটেইল, সায়েন্স আওয়ার অথবা ওরাকল, এই প্রশ্নগুলো শুরুতে পড়ে ফেললে আপনারা দ্রুত সিলেবাসটা কভার করে ফেলতে পারবেন। আমাদের 3 নম্বর যে চ্যাপ্টার সেটা হচ্ছে চুম্বক থেকে আমাদের চুম্বকের ধর্মগুলো পড়তে হবে। চুম্বক সম্পর্কিত যে সংজ্ঞাগুলো আমি এখানে সবগুলো দিয়ে রেখেছি, এই সংজ্ঞাগুলো আপনারা এখান থেকে দেখবেন। দেন হচ্ছে আপনারা সলিনয়েড এবং হচ্ছে দণ্ডচুম্বকের বৈশিষ্ট্য জানবেন। সলিনয়েডের বৈশিষ্ট্য, সলিনয়েডের সংজ্ঞা, দণ্ডচুম্বকের বৈশিষ্ট্য। পৃথিবী একটা বিরাট চুম্বক, এটার একটা ব্যাখ্যা, এবং এটার ব্যাখ্যা যখন করবেন অবশ্যই চিত্র দিবেন, যে পৃথিবীর যে চুম্বক ক্ষেত্র, এটা চুম্বক ক্ষেত্রের যে আমাদের যে নর্মাল যে নর্থ পোল, সেই বরাবর হচ্ছে পৃথিবীর যে চুম্বক ক্ষেত্র আছে সেটা সাউথ পোল, আর পৃথিবীর যে সাউথ পোল সেই বরাবর হচ্ছে নর্থ পোল, এটা মানে ধরা হয়। কেমন? আচ্ছা, প্যারাচুম্বক, ডায়াচুম্বক, ফেরোচুম্বক, এগুলো আপনার প্রিলির সময় এগুলোর মানে উদাহরণ পড়ে এসেছেন। এগুলোর সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো একটু দেখবেন, উদাহরণগুলো একটু রিভাইজ করবেন। আর একটা হচ্ছে হিস্টেরেসিস লুপের ক্ষেত্রেও আপনারা জানেন যে এরকম একটা ছবি আছে হিস্টেরেসিস লুপের ক্ষেত্রে, এটা ছবি সহ আপনারা অবশ্যই পড়বেন, এবং প্রত্যেকটা পয়েন্টের এগুলো নামগুলো কী কী, এই নামগুলো জানার চেষ্টা করবেন, কোনটা রেমনেন্স, হ্যাঁ, বা কোন পয়েন্টকে কী বলা হচ্ছে, এই পয়েন্টগুলো জানবেন। এবং প্রত্যেকটা পয়েন্টে জাস্ট নামগুলো লিখতে পারলেই হিস্টেরেসিস লুপের ব্যাখ্যা আপনার এই কোশ্চেনটাতে খুব ভালো মার্ক পাবেন, ফুল মার্কই পাবেন অ্যাকচুয়ালি। অম্ল ক্ষার লবণ, এটা আমাদের প্রিলিতেও মোটামুটি আমরা অ্যাসিড ক্ষার লবণ এই চ্যাপ্টার থেকে আমাদের অনেক কিছু পড়তে হয়েছে। রিটেনের জন্য আমাদের অ্যাসিড ক্ষার সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব আছে। তত্ত্বগুলোর মধ্যে হচ্ছে লুইস অ্যারেনিয়াস এবং ব্রনস্টেড লাউরি তত্ত্ব, এটা দেখবেন। দেন হচ্ছে রাজঅম্ল, অনুবন্ধী অ্যাসিড ক্ষার, এটা সম্পর্কে জানবেন। বিভিন্ন ফলে, কোন ফলে কী ধরনের অ্যাসিড আছে, অ্যাসিড ক্ষারের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং ব্যবহারগুলো দেখবেন। বিভিন্ন ধরনের নির্দেশক হচ্ছে যেটার মাধ্যমে কোন একটা কিছু অ্যাসিড বা কোন একটা কিছু ক্ষার, এটা যেটার মাধ্যমে আইডেন্টিফাই করা যায়। কিছু রিজন আপনারা পড়বেন, যেমন হচ্ছে পাকস্থলিতে অ্যাসিডিটির কারণ কী, দেন হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণ কী এবং এটার ক্ষতিকারক প্রভাবগুলো কী কী। কেমন? আচ্ছা, পিএইচ সম্পর্কে জানবেন। পিএইচের কোশ্চেন অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, পিএইচের সংজ্ঞা এবং পিএইচের প্রয়োজনীয়তা, পিএইচের স্কেলটা কত থেকে কত পর্যন্ত, 0 থেকে 14 পর্যন্ত, এবং পিএইচের কোশ্চেন আসলে অবশ্যই একটা স্কেল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। মাছেরটা হচ্ছে 7 হচ্ছে নিরপেক্ষ, 0 থেকে 7 এটা হচ্ছে অম্লীয়, 7 থেকে 14 এটা হচ্ছে ক্ষারীয়। দেন হচ্ছে বাফার দ্রবণ, যে দ্রবণটা হচ্ছে সামান্য পরিমাণ অ্যাসিড অথবা সামান্য পরিমাণ ক্ষার, এটার মিক্সিং মানে কিছু পরিমাণ যোগ করা হলেও যে দ্রবণ
মানে তার নিরপেক্ষতা বজায় রাখ মানে নিরপেক্ষতা মোটামুটি বজায় রাখার মানে চেষ্টা করে, সেটাই হচ্ছে বাফার দ্রবণ। বাফার দ্রবণের সংজ্ঞা এবং উদাহরণটা আপনারা জানবেন। এছাড়া এখানে প্রশমন বিক্রিয়া, এটা খুবই মানে কমন, আপনারা প্রিলির সময় দেখে এসেছেন। পানির ক্ষরতা, পানির দুই ধরনের ক্ষরতা আছে আপনারা জানেন, একটা হচ্ছে মৃদু আর একটা হচ্ছে স্থায়ী। এই ক্ষরতাগুলোর সংজ্ঞা, প্রকারভেদ এবং মানে অস্থায়ী ক্ষরতা এবং আরেকটা হচ্ছে স্থায়ী যে ক্ষরতা, এই দুটো ক্ষরতা দূর করার উপায়, এই দুটো উপায় আপনারা দেখবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনারা জারণ বিজারণ, হ্যাঁ, দেন হচ্ছে জারক, এরপর বিজারকের সংজ্ঞা এবং এটা উদাহরণ, এগুলোর মধ্যে মিক্সিং করে ফেলবেন না কোনটা। অবশ্যই এটা হচ্ছে রিয়াকশন সহ আপনারা দেখানোর চেষ্টা করবেন। এই মানে যদি বলে জারণ বিজারণ, জারক বিজারক, এগুলোর মানে ব্যাখ্যা দাও বা এগুলো কি সংজ্ঞা দাও, অবশ্যই রিয়াকশন দিবেন। ব্যাখ্যা পড়বেন। পানি হচ্ছে একটা উভধর্মী পদার্থ, পানির হচ্ছে অম্লীয় বৈশিষ্ট্যও আছে, আবার পানির হচ্ছে ক্ষারীয় বৈশিষ্ট্যও আছে। সো এই দুটোর ক্ষেত্রেই আপনারা রিয়াকশন দিয়ে কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করবেন, যে পানির অম্লীয় বৈশিষ্ট্যের ক্ষেত্রে এটা ক্ষারের সাথে রিয়াকশন করে লবণ পানি উৎপন্ন করে, আবার হচ্ছে ক্ষারীয় বৈশিষ্ট্যের ক্ষেত্রে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। এবং আরেকটা ব্যাখ্যা, এটা হচ্ছে আমরা 9-10-এর ব্যাখ্যা অ্যাকচুয়ালি, সকল ক্ষারকই ক্ষারক, সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। হ্যাঁ, আচ্ছা, এই ব্যাখ্যাটা দেখবেন। এছাড়া হচ্ছে মরিচার সংজ্ঞা দেখবেন এবং মরিচা আমরা কিভাবে দূর করতে পারি। মরিচার ক্ষেত্রে যদি আপনারা রিয়াকশন দিতে পারেন তবে ভালো, যদি রিয়াকশন না দিতে পারেন তাও কোনো সমস্যা নেই। বেকিং পাউডার, বেকিং সোডা, এগুলোর সংজ্ঞা এবং যদি পসিবল হয়, যারা স্পেশালি সায়েন্সের স্টুডেন্ট যারা আছেন, এগুলো হচ্ছে আপনারা এটার সংকেতগুলো আপনারা দেখে রাখার চেষ্টা করবেন, যাতে আপনারা এটা সংকেতটা সহ দিয়ে দিতে পারেন। সংকেতটা সহ দিলে অবশ্যই ফুল মার্ক পাবেন আশা করা যায়। আচ্ছা, অ্যাসিডের অপব্যবহারের সামাজিক প্রভাব এবং অ্যাসিড নিয়ন্ত্রণে বিদ্যমান আইন, এই আইনটা একটু দেখে যাবেন, এটা কত সালের আইন এটা একটু দেখে যাবেন। আরেকটা হচ্ছে অ্যাসিড অপব্যবহারের সামাজিক প্রভাব, এই প্রভাবটা আপনারা দেখবেন। আচ্ছা, দেন হচ্ছে আমরা এইখানে বায়ুমণ্ডল, দেন হচ্ছে আমাদের পরবর্তী চ্যাপ্টার বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে আমরা মোটামুটি বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, এদের শতকরা পরিমাণ কত, এদের দেন হচ্ছে বায়ুমণ্ডল বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য, এই স্তরের বৈশিষ্ট্য যখন আপনারা দিবেন তখন আপনারা বায়ুমণ্ডলের মানে স্তরগুলোর হচ্ছে একটা থিমেটিক ছবি দেওয়ার চেষ্টা করবেন। যেমন একটা ছবি আপনারা দেখেন, যে পৃথিবী, তারপরে যে মনে করেন যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, যে বিভিন্ন যে স্তর যেগুলো আছে, প্রত্যেকটা স্তরের নাম এবং এটার রেঞ্জ সহ দিয়ে দিবেন। আশা করা যায় যে আপনারা ভালো মার্ক পাবেন। আচ্ছা, দেন হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর উপাদানগুলো কী কী। আবহাওয়া এবং জলবায়ুর উপাদান দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, এই দুটো পার্থক্য আছে, আপনার প্রিলির টাইমেও দেখেছিলেন। ওজোন স্তর অবক্ষয় হচ্ছে, এটার কারণ কি, এই সংজ্ঞাগুলো দেখবেন। দেন হচ্ছে জোয়ার ভাটা কেন হচ্ছে। চক্রের মধ্যে আপনারা অক্সিজেন চক্র, পানি চক্র, নাইট্রোজেন চক্র এবং কার্বন চক্র, আপনাদের জন্য অ্যাকচুয়ালি নাইট্রোজেন চক্রটা, পানি চক্র মোটামুটি একটু সিম্পল, মানে এটা আপনারা তো ছোটোবেলা থেকে দেখে আসছেন। নাইট্রোজেন এবং কার্বন চক্র, এই দুটো বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, পাস্তুরাইজেশনের দুটা পদ্ধতি আছে, হোলস্টার পদ্ধতি আছে, আরেকটা হচ্ছে HTST খুব সম্ভব। এই দুটো পদ্ধতি আপনারা দেখবেন। এই দুটো পদ্ধতির ক্ষেত্রে হচ্ছে যদি কোনো টেম্পারেচার, কোনো সময়ে অথবা কোনো প্রেশারের উল্লেখ থাকে, ওইটা একটু স্পেসিফিকলি আপনারা আপনাদের উত্তরে অবশ্যই ব্যবহার করবেন। দেন হচ্ছে দুধের স্টেরিলাইজেশনের সংজ্ঞা বা কীভাবে করা হয়, এইটা একটু জানবেন। আচ্ছা, এটাই মোটামুটি আমাদের বায়ুমণ্ডল, এই চ্যাপ্টার থেকে দেখলে চলবে। দেন হচ্ছে আমরা পানি, এই চ্যাপ্টারে আমরা হচ্ছে পানির সম্পর্কিত হাইড্রোজেন বন্ধন, হ্যাঁ, পানি সম্পর্কিত হাইড্রোজেন বন্ধনটা দেখবেন। বাংলাদেশের মিঠা পানির উৎসগুলো কী কী, বিশুদ্ধ পানির মানদণ্ড কী, এখানে সংজ্ঞাগুলো, এই সংজ্ঞাগুলো অনেক বেশি পপুলার, অনেক বেশি আসে। পানির BOD, COD, TDS, এগুলো হচ্ছে প্রাথমিক দিকে রিটেনে আসতো, তারপর প্রির কোশ্চেনও এগুলো আসা শুরু করেছে, এগুলো বেশ গুরুত্বপূর্ণ। সাধারণ পানি, দেন হচ্ছে কঠিন পানি, এরপর হচ্ছে অ্যালগাল ব্লোম এবং হচ্ছে আন্তর্জাতিক নদী কনভেনশন, এটা সম্পর্কে জানবেন। পানি দূষণ কীভাবে রোধ করা যায়, আরেকটা হচ্ছে পানির বিশুদ্ধকরণের পদ্ধতিগুলো কী কী। হ্যাঁ, বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো জানবেন। আপনাদের কোশ্চেন এভাবে আসতে পারে যে পানি বিশুদ্ধকরণের পদ্ধতিসমূহের একটু সংক্ষিপ্ত ধারণা দাও। তো যে পদ্ধতিগুলো আছে প্রত্যেকটা পদ্ধতি সম্পর্কে মোটামুটি 2-1 লাইন লিখতে হবে। আচ্ছা, তারপরে সেখানে কি বলে আমাদের সম্পদ। হ্যাঁ, আচ্ছা, আমাদের সম্পদ এই চ্যাপ্টার থেকে মোটামুটি আপনাদের দেখতে হবে হচ্ছে মাটির গঠন, ডায়াটোমীয় মৃত্তিকা, এটার সংজ্ঞা ব্যবহার, মাটির pH এবং pF, এই দুটো সংজ্ঞা জানবেন।
মাটি দূষণের কারণ, ফলাফল, প্রতিকার। এই যে কারণ, ফলাফল, প্রতিকার, ইদানিংকালের বিসিএসগুলোতে আসলে এই ধরনের একটু ন্যারেটিভ টাইপের কোশ্চেন একটু বেশি পপুলার। মানে একদম মানে সায়েন্স মানে একদম সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যে ছাত্রছাত্রীরা আছে মানে তারা যে মানে খুব ভালো লিখতে পারবে এমন না, যাতে ইন জেনারেল সবাই মোটামুটি একটা ভালো উপস্থাপন করতে পারে। অর্থাৎ কারণ, ফলাফল বা প্রতিকার যেগুলো একটু কমন সেন্স থেকে লেখা যায়, এই কোশ্চেনগুলো ইদানিংকালে একটু বেশি আসে। হ্যাঁ, আচ্ছা, লবণাক্ত মাটিতে শস্য চাষ কীভাবে করা যেতে পারে, প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাত কীভাবে করা যাবে, এখানে যে সংখ্যাগুলো দিয়েছি সংখ্যাগুলো দেখবেন। আর একটা হচ্ছে রেইন ফরেস্ট এবং বায়োডাইভার্সিটি কনজারভেশনের গুরুত্ব। আচ্ছা, মানে আমরা মোটামুটি আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, যে প্রশ্নটা আপনারা করেছেন যে বিসিএসের সায়েন্স অনেকটা এখান থেকে একটু আলাদা। বই মানে এক্সাম হলে বইয়ের মতো আসলে মানে আপনি বইয়ের মতো করে হুবহু তো আসলে লেখা কখনোই সম্ভব হয় না। আপনি নিজের মতো করে লিখবেন, এটা নিয়ে ওরি করার কোনো কারণ নেই। কেমন, এটা নিয়ে অত বেশি ওরি করার কোনো কারণ নেই। নিজের মতো করে নিজের ভাষায় লিখতে পারবেন, একদম বইয়ের মতো যে হুবহু হতে হবে। বাট সে ফর এক্সাম্পল মনে করেন যে এই একটু আগে যেটা বললাম পানির ডিও বা বিওডি সিওডি, এই সংজ্ঞাগুলোর জন্য একদম স্পেসিফিক যদি এখানে কিছু দেখবেন কিছু টার্মিনোলজি আছে, যেমন অথবা হচ্ছে যেটা একটু আগে বললাম যে বিভিন্ন রিয়েকশনের ক্ষেত্রে বা স্টেরিলাইজেশন বা প্যাস্টোরাইজেশনের ক্ষেত্রে টেম্পারেচার, অথবা হচ্ছে আপনার কত সময় ধরে রাখতে হবে, কত তাপমাত্রায় উন্নীত করতে হবে, এই বিষয়গুলোতে কিন্তু নিজের মতো করে লেখার কোনো সুযোগ নাই। এই বিষয়গুলো একদম এক্স্যাক্টলি যাতে থাকে, কিন্তু ভাষাটা হচ্ছে আপনি আপনার নিজের ভাষায় লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেন হচ্ছে আমাদের পলিমার। হ্যাঁ, পলিমার চ্যাপ্টার থেকে আমরা তুলনামূলকভাবে কম প্রশ্ন আসে। বিগত বিসিএসগুলো যদি আপনারা দেখেন, পলিমার থেকে তুলনামূলকভাবে কম প্রশ্ন আসে। পলিমার থেকে আমাদের মোটামুটি পলিমারের সংজ্ঞা, পলিমারের বৈশিষ্ট্যগুলো দেখতে হয়। পলিমার, বিভিন্ন ধরনের পলিমার আছে। এই পলিমারগুলোর প্রস্তুত প্রণালী, একটা হচ্ছে পলিথিন, পলিপ্রোপিন, এই দুটো, এবং টেফলন। হ্যাঁ, এই দুটোর হচ্ছে রিয়াকশন আপনারা দেখবেন। এই যে পলিথিন, পলিপ্রোপিন এবং টেফলন, কেন এই দুটোর এগুলোর রিয়াকশন দেখতে বললাম, কারণ এগুলোর রিয়াকশনটা তুলনামূলকভাবে সহজ। আর যারা মানে যাদের পক্ষে পসিবল তারা পিভিসি, পিভিএ, এই দুটোর রিয়াকশানও যারা দেখতে মানে পারবেন বা মানে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তারা চাইলে সেগুলো দেখতে পারেন। ওকে, আচ্ছা, যে রিয়েকশনগুলো আছে রিয়েকশনগুলো পেন দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। চাইলে হচ্ছে ব্লু পেন ইউজ করতে পারেন, বাট এটাতে অত বেশি আসলে সায়েন্সের ক্ষেত্রে ব্লু এবং ব্ল্যাকের মধ্যে খুব একটা বেশি আসলে মানে এটার জন্য খুব একটা বেশি ডিফার করবে না কোনো কিছু। রিয়েকশন আপনারা ব্ল্যাক পেন দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, টিকাগুলোর মধ্যে আপনারা এই টিকাগুলো দেখবেন, যেমন সেলুলোজ এবং নন সেলুলোজ তন্তু, দেন হচ্ছে পলিমার, সেমিকন্ডাক্টর, মেলামাইন, থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেট প্লাস্টিক, দেন হচ্ছে রেশম, নাইলন 66, রেয়ন, কার্ডিং এবং কম্বিং, কি, দেন হচ্ছে রাবার এবং প্লাস্টিক, এই দুটোর সংজ্ঞা জানবেন। কেমন, আচ্ছা, পলিমার থেকে খুব একটা বেশি কোশ্চেন আসে না, পলিমার থেকে এগুলো পড়লেই চলবে। বাট এখানের মধ্যে যা আছে সেগুলো কিন্তু একেবারেই কম না। যেমন টিকার মধ্যে আমি যেগুলো দিয়েছি এখানের মধ্যে কিন্তু অনেকগুলো আছে। সে টিকাগুলো দেখলে দেখবেন যে মোটামুটি এই চ্যাপ্টারের জিএস যা আছে সবই মোটামুটি আপনার পড়া হয়ে যাবে। আচ্ছা, দেন হচ্ছে জৈব প্রযুক্তি। আচ্ছা, জৈব প্রযুক্তি চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ, এখান থেকে মোটামুটি কোশ্চেন আসে বেশ ভালো। এর মধ্যে ক্রোমোজোমের সংজ্ঞা, ক্রোমোজোমের গঠন, প্রকারভেদ, দেন হচ্ছে ডিএনএ এবং আরএনএর সংজ্ঞা, গঠন, এদের কাজ পড়তে হবে, যে ডিএনএর কাজ কী, আরএনএর কাজ কী, এবং এদের পার্থক্য দেখতে হবে। কেমন, এদের কাজ এবং পার্থক্য, এটা বেশি গুরুত্বপূর্ণ। ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলেপন যেটাকে বলা হয়, এটা রেপ্লিকেশনের প্রসেস। আরেকটা হচ্ছে রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন, এই দুটোর মধ্যে তফাৎ কী, এই দুটোর মধ্যে পার্থক্য দেখবেন। জিন এবং ক্রোমোজোমের মধ্যে তফাৎ দেখবেন। কিছু জেনেটিক বিশৃঙ্খলা আছে, যে মানুষের কিছু জেনেটিক বিশৃঙ্খলা, এগুলোর কিছু উদাহরণ পড়বেন, এগুলোর নামগুলো জানবেন এবং প্রত্যেকটার উদাহরণ জানবেন। আর হচ্ছে আপনারা এই টিকাগুলো দেখবেন, টিকাগুলোর মধ্যে হচ্ছে জৈব প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ক্লোনিং, জেনেটিক্যালি মডিফাইড মানে অর্গানিজম, জিএমও, এরপর হচ্ছে বিটি বেগুন, দেন হচ্ছে ন্যানো টেকনোলজি এবং ফার্মাকোলজি, এগুলোর এই টিকাগুলো দেখবেন। আর আর হচ্ছে এর পাশাপাশি জিন প্রযুক্তি, কৃষি, ঔষধ এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে এটার ব্যবহার। এই কোশ্চেনটা যেমন আপনারা বুঝতেই পারছেন যে এগুলোর ব্যবহার টাইপের যে কোশ্চেনগুলো, কিংবা হচ্ছে এটার সামাজিক প্রভাব টাইপের যে কোশ্চেনগুলো, সেগুলোর অলওয়েজ মাথায় রাখবেন, সেগুলোর গুরুত্ব একটু বেশি থাকবে। কেমন, আচ্ছা, ডিএনএ টেস্ট এবং ফরেন্সিক টেস্ট এবং জিন থেরাপি কীভাবে মানে করা হয়,
আচ্ছা, এরপর হচ্ছে মানবদেহে বিভিন্ন ধরনের হরমোন, এই হরমোনগুলোর গুরুত্ব কী, মেন্ডেলের বংশগতিবিদ্যার সূত্রগুলো জানবেন। আর একটা হচ্ছে জিঙ্ক এবং ভিটামিন এ সমৃদ্ধ ধানের জাতের নাম আপনারা জানবেন। অনেক সময় বলে দেয় জিঙ্ক সমৃদ্ধ দুইটা ধানের জাতের নাম লেখো, ওখানে হয়তো বা 1 নাম্বার, ঠিক আছে, অথবা ভিটামিন এ সমৃদ্ধ ধানের জাত, এগুলো আপনারা প্রিয় সময় পড়েছেন। জাস্ট হচ্ছে রিটেনের জন্য হচ্ছে রিটেন স্টাইলে লেখার জন্য জাস্ট 2-3টা করে এক্সাম্পল এখান থেকে আপনারা জেনে রাখবেন। আচ্ছা, বিজ্ঞানের কোশ্চেনগুলোর জন্য আমি যেটা বললাম যে আহ, আহ, আপনারা হচ্ছে আমি যে প্রশ্নগুলো বললাম সে প্রশ্নে আমি ওটার পাশাপাশি এগুলোর মানে যে ছবিগুলোর কথা আলোচনা করেছি, অ্যাটলিস্ট এগুলোর ছবিগুলো দেখে যাবেন। আর হচ্ছে যেগুলোর ক্ষেত্রে রিয়েকশনের কথা বলেছি সেগুলোর ক্ষেত্রে রিয়েকশন দেখে যাবেন। ওকে, আচ্ছা, যেমন ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে যদি ডিএনএর একটা ছবি দিতে পারেন অবশ্যই অনেক ভালো হয়। ডিএনএর ক্ষেত্রে ডিএনএর সংজ্ঞা গঠন যদি আসে, গঠন আসলে তো ডেফিনেটলি ডিএনএর একটা ছবি দিতে পারলে বা ক্রোমোজোমে যদি একটা ছবি দিতে পারেন, আপনারা বুঝতে পারবেন যে যেগুলোর হচ্ছে অ্যাভেলেবেল ছবি আছে, যেগুলো অ্যাভেলেবেল মানে ছবি আছে প্রত্যেকটারই হচ্ছে ছবি দেওয়ার চেষ্টা করবেন। এবং একটা বিষয় হচ্ছে পরীক্ষার হলে সবসময় ইনস্ট্যান্ট মাথায় আসবে না, এই জন্য কোশ্চেন যখনই আপনারা হাতে নেবেন, কোশ্চেন হাতে নেওয়ার পরে কোশ্চেনটা একটু গো থ্রু করার জন্য আপনারা 3-4 বা 5 মিনিটও আপনারা নিতে পারেন। এবং তখনই একটু চিন্তা করে ফেলবেন, মাথার মধ্যে গেঁথে ফেলবেন যে কোনটার মধ্যে রিয়েকশন বা কোনটার মধ্যে আপনারা ছবি দিতে পারেন। তো যদি ওইটা প্রথম 4-5 মিনিটে যদি ওই কাজটা করে ফেলেন, তাহলে হচ্ছে পরীক্ষায় যখন লিখবেন তখন এটা মিস কম হবে বা মিস হবে না আসলে। খাদ্য ও পুষ্টি, এই চ্যাপ্টারটা হচ্ছে বিসিএস এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের যে পুষ্টি উপাদান আছে, যেমন পুষ্টি উপাদানগুলোর উৎস কী, এর কাজ কী, এর প্রকারভেদ, অভাবজনিত রোগ, যেমন শর্করা, আমিষ, স্নেহ এবং বিভিন্ন ধরনের যে ভিটামিনগুলো আছে সেগুলো কোথায় কোথায় পাওয়া যায়, এগুলোর অভাবজনিত রোগগুলো কী কী, আর এগুলোর হচ্ছে যদি কোনো প্রকারভেদ থেকে থাকে তাহলে সেই প্রকারভেদগুলো সম্পর্কে জানবেন। এরপর হচ্ছে কোলেস্টেরল এবং লিপিডের বৈশিষ্ট্য কী, কাজ কী, আর চর্বি এবং লিপিডের মধ্যে তফাৎ কী, সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা কী, জাঙ্ক ফুড এটার ক্ষতিকর দিক কী, এগুলো মোটামুটি আপনারা কমন সেন্স থেকে লিখতে পারবেন। সুষম খাদ্যের পিরামিড এটা জানবেন। রাফেজ বা আঁশযুক্ত যে খাবার সেগুলোর প্রয়োজনীয়তা, এবং আরেকটা হচ্ছে খাদ্য সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের কৌশল। টিকা হিসেবে আপনারা এখানে হচ্ছে ফরমালিন, আপনারা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, ইথিলিন, কালটার, অ্যান্টিঅক্সিডেন্ট, দেন হচ্ছে ফ্রি র্যাডিক্যাল। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যে খাবার সেগুলোর একটু উদাহরণও জানবেন। দেন হচ্ছে ফ্রি র্যাডিক্যাল, হাইপার ভিটামিনোসিস, অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত ভিটামিন গ্রহণের ফলে যে সমস্যা হয়, কিলেটিং এজেন্ট এবং এনজাইম, এগুলো হচ্ছে আপনারা টিকা হিসেবে পড়বেন। আচ্ছা, আপনারা হচ্ছে আপনারা সায়েন্সের জন্য আমি বলবো যে সায়েন্সের জন্য আমি কোনো নোট করিনি, পার্সোনালি। আমার কাছে মনে হয় সায়েন্সের জন্য তেমন একটা কোনো নোট করার প্রয়োজন নেই। শুধুমাত্র এখানে যে প্রশ্নগুলো আমি দিয়েছি এই প্রত্যেকটা প্রশ্নের সাথে রিলেভেন্ট যে রিয়েকশন বা যে ছবিগুলো আছে শুধুমাত্র সেগুলো আপনারা একটু নোট করতে পারেন, তাহলেই চলবে, তাহলেই অনেক কিছু। আচ্ছা, দেন রোগ ও স্বাস্থ্য পরিচর্যা, এটা হচ্ছে আমাদের সায়েন্সের যে 60 মার্ক, সেই 60 মার্কের লাস্ট চ্যাপ্টার, 11 নাম্বার চ্যাপ্টার। এটা বেশ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে বিভিন্ন ধরনের রোগের লক্ষণ, রোগগুলো কিভাবে ছড়ায় বা কিভাবে হয়, এটা চিকিৎসা কী বা এটার কোনো প্রতিকার ব্যবস্থা আছে কি না। এর মধ্যে অ্যানথ্রাক্স, জলাতঙ্ক, স্ট্রোক, হার্ট অ্যাটাক বেশি গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে ডেঙ্গু, জিকা ভাইরাস, ডায়রিয়া, চোখের ছানি, ক্যান্সার, হেপাটাইটিস, রাতকানা, যক্ষা, এগুলোর হচ্ছে লক্ষণগুলো কী কী, এগুলোর কীভাবে চিকিৎসা এটা নেওয়া যায় এবং এর প্রতিকারমূলক ব্যবস্থা হিসেবে আমরা কী কী ব্যবস্থা গ্রহণ করতে পারি। আচ্ছা, দেন হচ্ছে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপটিক কী, এদের মধ্যে তফাৎ কী, রক্তের বিভিন্ন উপাদানগুলো সম্পর্কে জানতে হবে এবং প্রতিটা উপাদানের কাজ কী, এবং রক্তের মধ্যে যখন আপনারা রক্তরস এবং রক্ত কণিকা আপনারা দিবেন, বিভিন্ন ধরনের রক্ত কণিকা যেগুলো আছে সেগুলো চিত্র অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। রক্তচাপ, ডায়াবেটিস, এগুলোর প্রকারভেদ এবং এগুলোর নিয়ন্ত্রণের উপায়, এই কোশ্চেনটা ইদানিংকালের জন্য মোটামুটি যে কিভাবে মানে রক্তচাপ নিয়ন্ত্রণের উপায় বা ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায়, এই ধরনের কোশ্চেনগুলো আসে, যেটার জন্য কিন্তু কমন সেন্স বেসড অ্যান্সার কিন্তু আপনারা করতে পারবেন। ইনসুলিন কিভাবে কাজ করে, ইনসুলিনের মানে কার্যপ্রণালী, এবং বিভিন্ন চিকিৎসা কাজে ব্যবহৃত যন্ত্র যেমন হচ্ছে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং এনজিওগ্রাম, হ্যাঁ, এনজিওগ্রাফি, এগুলোর এইসব যন্ত্রের কার্যপ্রণালী এবং এটার ব্যবহার কী কী কাজে ব্যবহার করা হয়।
দেখেন এই যে এই দুটা কোশ্চেন কিন্তু আসলে একটা বেশ ইলাবোরেট কোশ্চেন, যে বিভিন্ন এখানে কিন্তু অনেকগুলো রোগ আছে, এই রোগগুলোর কারণ, চিকিৎসা, প্রতিকার, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে, এই যন্ত্রপাতিগুলোর কার্যপ্রণালী এবং ব্যবহার, এই দুটো কোশ্চেন কিন্তু মোটামুটি বেশ ইলাবোরেট। এখানে কিন্তু বেশ অনেকগুলো কোশ্চেন কিন্তু একসাথে আছে। বাংলাদেশের যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই, এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এটার মোটামুটি বিস্তারিত জানবেন, কবে থেকে শুরু হয়, কী কী টিকাদান করা হয়। আরেকটা হচ্ছে ডিডিটি এবং মানব শরীরে এর ক্ষতিকারক প্রভাবগুলো আপনারা দেখবেন। এটা হচ্ছে আমাদের সায়েন্সের যে 60 মার্ক, সেই 60 মার্কের জন্য আমরা এই কোশ্চেনগুলো আপনারা একদম প্রাথমিকভাবে কভার করবেন। আরেকটা যেটা বললাম, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি আপনাদেরকে আপনারা যদি নোট করতে চান, আপনারা শুধুমাত্র এই প্রশ্নগুলোর জন্য, যে প্রশ্নগুলোতে ছবি আছে, রিলেভেন্ট ছবি আছে এবং রিলেভেন্ট রিয়াকশান আছে, অথবা সংকেত আছে, অথবা উদাহরণ আছে, এইগুলো শুধুমাত্র আপনারা হচ্ছে নোট খাতায় লিখে রাখতে পারেন, তাহলে অল্প সময়ের মধ্যে আপনাদের নোট হয়ে যাবে, আর পরীক্ষার আগে রিভিশন দেওয়াটা আপনার জন্য ইজি হবে। আর এমনি ফুল কোশ্চেন সবগুলো আসলে এটার জন্য আমার মতে এটা আসলে আপনাদের প্রয়োজন নাই যে আপনারা প্রত্যেকটা যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নোট করবেন। এটা মোটামুটি বেশ সময় সাপেক্ষ কাজ হবে এবং এটা অত বেশি আসলে প্রয়োজন নাই। আপনারা যদি ছবি, রিয়াকশন, উদাহরণগুলো যদি আইডেন্টিফাই করে ফেলতে পারেন, তাহলে হচ্ছে মানে অনেক কি বলে, তাহলেই মোটামুটি মোর দেন ইনাফ হবে, এর বাইরে তেমন কিছু প্রয়োজন হবে না। আচ্ছা, এরপর হচ্ছে আমরা চলে যাই। এখন হচ্ছে আমরা আজকে বললাম যে আজকে মোটামুটি আমরা সায়েন্স এবং আইসিটি দুটো ক্লাস নিতে চেয়েছিলাম, দুটো ক্লাস আজকে একসাথেই কভার করে দিব, যেহেতু এখানে শুধুমাত্র কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি, কী কী কোশ্চেন পড়বেন, এবং হচ্ছে বাদবাকি যে মডেল টেস্টের খাতা বা অন্যান্য যে নোটের যে আমার খাতাগুলো, সেগুলো আমি ড্রাইভে দিয়ে দিব, আপনারা সেগুলো একটু দেখে নেবেন, বা সেখান থেকে আপনারা নোটের একটা আইডিয়া পাবেন আর কি। আচ্ছা, এবার আমরা আইসিটির পার্টটাতে চলে আসি। আইসিটির মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে কম্পিউটার, একটা হচ্ছে মানে কম্পিউটার টেকনোলজি আর একটা ইনফরমেশন টেকনোলজি। তো এইখানে কম্পিউটার টেকনোলজির মধ্যে প্রথমে আমরা হচ্ছে এখান থেকে কম্পিউটারের বিভিন্ন জেনারেশন, আপনারা জানেন যে কম্পিউটার থেকে আমাদের কোশ্চেনের অ্যান্সার করতে হয় কিন্তু 10টা, 2.5 মার্ক করে 25 নাম্বার, কিন্তু মোটামুটি 12-13টা অপশন থাকে। আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি, এই কোশ্চেনগুলো পড়লেই ইনশাল্লাহ আপনারা সব মোটামুটি কমন পেয়ে যাবেন। এই কোশ্চেনগুলো শুধুমাত্র আপনারা দেখবেন প্রাথমিকভাবে। কম্পিউটারের বিভিন্ন জেনারেশন, এগুলোর উদাহরণ, কম্পিউটারের প্রকারভেদ এবং এদের উদাহরণ, কম্পিউটারের সংগঠনের মধ্যে হচ্ছে কম্পিউটারের সংগঠন বলতে হচ্ছে এএলইউ, হ্যাঁ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, অথবা হচ্ছে সিপিইউ, অথবা মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, এগুলো সম্পর্কে জানবেন এবং এগুলোর হচ্ছে ব্লক ডায়াগ্রাম পড়বেন। এগুলোর হচ্ছে অবশ্যই আপনারা কি করবেন, এগুলোর হচ্ছে অবশ্যই আপনারা ব্লক ডায়াগ্রামগুলো দেখার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা। দেন হচ্ছে মাইক্রোপ্রসেসরের প্রকারভেদ এবং মাইক্রোপ্রসেসরের কাজ, মাইক্রোপ্রসেসরের প্রকারভেদ এবং কাজগুলো দেখবেন। কম্পিউটার বাস কি এবং কম্পিউটার বাসের প্রকারভেদ, যেমন হচ্ছে সিস্টেম বাস, অ্যাড্রেস বাস এবং এক্সপানশন বাস, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের যে বাসগুলো আছে সেই বাসগুলো সম্পর্কে জানবেন। স্টোরেজের মধ্যে প্রাইমারি এবং সেকেন্ডারি স্টোরেজ কোনগুলো এবং প্রাইমারি এবং সেকেন্ডারি মেমোরি কোনগুলো, দেন হচ্ছে র্যাম, রম কি এবং এদের মধ্যে পার্থক্য কী, পার্থক্য প্রায়ই আসে। কম্পিউটারের সফটওয়্যার বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ, অর্থাৎ সিস্টেম সফটওয়্যার কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, এবং প্রতিটার দুইটা করে অন্তত উদাহরণ দেখবেন। দেন হচ্ছে অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেমের ব্যবহার দেখবেন। আচ্ছা, অপারেটিং সিস্টেমের ব্যবহার দেখবেন। এরপরে আমরা দেখব হচ্ছে কম্পিউটার ভাইরাস সম্পর্কে জানবেন এবং ভাইরাস কম্পিউটারে কীভাবে অনুপ্রবেশ করছে, এবং বিভিন্ন ধরনের ভাইরাস যেমন ওয়ার্ম, ট্রোজান, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, র্যানসমওয়্যার, ব্রাউজার হাইজ্যাকার, হ্যাঁ, মাইডুম, এই ধরনের ভাইরাস সম্পর্কে ধারণা রাখার চেষ্টা করবেন এবং ভাইরাস আসলে এই উদাহরণগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। অ্যান্টিভাইরাস কি, ভাইরাসকে প্রোটেকশন করার জন্য, ভাইরাস থেকে প্রোটেকশন দেওয়ার জন্য যেই সফটওয়্যার ব্যবহার করা হয় সেটাই হচ্ছে অ্যান্টিভাইরাস, এবং অবশ্যই উদাহরণ জানবেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা মেশিন ল্যাঙ্গুয়েজ, দেন হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, দেন মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মধ্যম স্তরের যে ভাষা, দেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ উচ্চ স্তরের ভাষা, এগুলোর প্রত্যেকটার উদাহরণ দেখবেন, যে প্রত্যেকটার 2টা বা 3টা করে ল্যাঙ্গুয়েজের উদাহরণ আপনারা দেখবেন, এবং প্রতিটারে কিন্তু হচ্ছে মোটামুটি আপনারা সুবিধা অসুবিধা দেখবেন।
আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে 40-এর কোশ্চেনটা। আপনারা জানেন যে 40তম বিসিএস এর যে প্রশ্নটা, এটা মানে কাকতালীয়ভাবে এই প্রশ্নের মধ্যে ব্লক ডায়াগ্রাম, প্রচুর পরিমাণে ব্লক ডায়াগ্রাম চলে এসেছিল। এবং যারা মোটামুটি মানে 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 কি বলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা ছিল, মানে তাদেরও মোটামুটি হিমশিম খাইতে হয়েছে, বাট এটা খুবই এক্সেপশনাল ছিল। এরপর থেকে আসলে এই ধরনের মানে ব্লক ডায়াগ্রাম সম্পূর্ণ কোশ্চেন আসলে অত বেশি ওভাবে আসে নাই। এবং মানে ইন জেনারেল আসলে আসার কথাও না, কারণ হচ্ছে মানে বিসিএস পরীক্ষাটা তো শুধুমাত্র যে মানে সিএসসি পড়ছে বা শুধুমাত্র ইলেকট্রিক্যাল পড়ছে তার জন্য না, এটা আসলে সবার জন্য। তো ওর পর থেকে কিন্তু আসলে ওই ধরনের কোশ্চেন আর হয় নাই। আপনি যদি দেখেন তাহলে এই ধরনের প্রিপারেশন আসলে একদম ব্লক ডায়াগ্রাম বেসিস প্রিপারেশন আসলে নেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আমি যেটা বলছিলাম যে এই মানে আমার মডেল টেস্টের যে খাতাগুলো বা অন্যান্য যে পিডিএফগুলো, সেগুলো সবই আপনাদেরকে ড্রাইভে অ্যাক্সেস মানে দেওয়া ইতিমধ্যে হয়েছে। ইন কেস আপনারা যদি এখনও কেউ না পেয়ে থাকেন, তাহলে কাইন্ডলি হচ্ছে হোয়াটসঅ্যাপে একটু জানাবেন উইথ ইয়োর ইমেল অ্যাড্রেস, যে আপনাদের ইমেল অ্যাড্রেস সহ জানাবেন। আমি হচ্ছে আবার অ্যাক্সেস দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, দেন হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্যগুলো দেখবেন। দেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে তফাৎ দেখবেন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের উদাহরণ দেখবেন। এখানে আপনারা জানেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে কিন্তু মানে মানে মোটামুটি 2-3টা এক্সাম্পল অ্যাটলিস্ট আপনারা জেনে যাবেন, যেগুলোর মাধ্যমে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা যায়। ফাংশন ওভারলোডিং কি এবং ফাংশন ওভারলোডিংয়ের উদাহরণ, হ্যাঁ, ফাংশন ওভারলোডিংয়ের উদাহরণটা জানবেন। দেন হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম কি, এটার উদাহরণ যেমন হচ্ছে কম্পাইলার, অ্যাসেম্বলার এবং ইন্টারপ্রেটার, এই তিনটা সম্পর্কেই জানবেন, এই তিনটার পার্থক্য কী এবং উদাহরণগুলো জানবেন। দেন সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এর যে ধাপগুলো আছে, এবং লাইফ সাইকেল আসলে ধাপগুলো পয়েন্ট করে দেওয়ার পাশাপাশি এভাবে সাইকেল আকারে যদি দেন, তাহলে জিনিসটা দেখতেও কিন্তু আশা করি সুন্দর লাগবে। প্রোগ্রামিং ক্ষেত্রে বাকি প্রোগ্রামিংয়ের জন্য যেই প্রবলেমগুলো বা যে কোনো যে মানে ভুল ত্রুটিগুলো হয় বা এরর যেগুলো হয়, সেগুলোই আসলে প্রোগ্রামিংয়ের বাগ। এবং অনেক ধরনের এরর আছে, এর মধ্যে সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর এবং এক্সিকিউশন এরর, এগুলো সম্পর্কে জানবেন। বা আরেকটা হচ্ছে রান টাইম এরর, এটা হচ্ছে রান এরর না, সরি, এটা হচ্ছে রান টাইম এরর। হ্যাঁ, রানের পরে একটা টাইম হবে, রান টাইম এরর। অ্যালগোরিদমের কোশ্চেন তেমন একটা মানে আসে না, বাট অ্যাটলিস্ট আপনারা ছোট একদম সিম্পল হিসেবে, যেহেতু আপনাদের ইন্টারে মোটামুটি অনেকেরই আইসিটি ছিল, আশা করছি এটা আপনাদের জন্য খুব 1-2 কোশ্চেন, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করার অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট, এটা একটু দেখে রাখবেন। বায়োস, বুটিং, দেন পাওয়ার অন সেলফ টেস্ট, যেটাকে আমরা পোস্ট বলে থাকি, পাওয়ার অন সেলফ টেস্ট, এবং ফার্মওয়্যার। আচ্ছা, এটা সম্পর্কে জানবেন। ডিজাইন প্যাটার্ন, কিছু ডিজাইন প্যাটার্ন আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, যে আমাদের সফটওয়্যার ডিজাইন করার ক্ষেত্রে বা সফটওয়্যার আর্কিটেকচারের কিছু প্যাটার্ন আছে। হ্যাঁ, সিঙ্গেলটন প্যাটার্ন আছে, আপনাদের ফ্যাক্টরি প্যাটার্ন আছে। এই ধরনের অন্তত 5টা ডিজাইন প্যাটার্নের নাম জেনে যাবেন, এর বিস্তারিত জানতে হবে না, জাস্ট নাম জানলে চলবে। দেন অফিস অটোমেশনের সুবিধা কী, অসুবিধা কী, এগুলো যেমন মোটামুটি একটু কমন সেন্স থেকে লিখতে পারবেন। অবশ্যই এগুলোতে কিন্তু এক্সাম্পল দিবেন। অফিস অটোমেশনের যেমন এইচআরএম সফটওয়্যার হতে পারে, হ্যাঁ, লিভ ম্যানেজমেন্ট সফটওয়্যার হতে পারে, ইআরপি সিস্টেম হতে পারে, এগুলো কিন্তু অফিস অটোমেশনের কাজে আসলে ব্যবহার করা হয়। দেন হচ্ছে টেলিকনফারেন্সিং, ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন টেকনোলজি এবং নিউরালিঙ্ক, এগুলো টিকা আকারে পড়বেন আর কি। এগুলোর সংজ্ঞা বা হচ্ছে যদি প্রাসঙ্গিক কোনো উদাহরণ থাকে, সেগুলো হচ্ছে দেওয়ার চেষ্টা করবেন। উদাহরণ এবং এটার কোথায় ব্যবহার করা যেতে পারে বা এগুলোর ব্যবহার কোথায় কোথায় হচ্ছে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কোথায় কোথায় ব্যবহার হচ্ছে, ব্লকচেইন টেকনোলজি কোথায় ব্যবহার করা যেতে পারে, হ্যাঁ, দেন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কী কী সুবিধা আমরা পাচ্ছি, অর্থাৎ এগুলো টিকা আকারে দেখবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বৈশিষ্ট্যগুলো জানবেন। ক্রায়োসার্জারির সুবিধা অসুবিধা, আরেকটা হচ্ছে সফটওয়্যার এবং হার্ডওয়্যার, এই দুটার মধ্যে আসলে তফাৎ বা সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য। এটা হচ্ছে মোটামুটি আপনাদের এই কম্পিউটার টেকনোলজি এই পার্ট থেকে এই কোশ্চেনগুলো আপনারা দেখলে চলবে। দেন ইনফরমেশন টেকনোলজি আবার আরেকটা পার্ট আছে কম্পিউটারের মধ্যেই, মানে এইটা একটু আগে যে কোশ্চেনগুলো দেখলাম আর এখন যেগুলো দেখব, এইগুলা দুইটা পার্ট থেকে আপনাদের 10টা কোশ্চেন অ্যান্সার করতে হয় 25 নম্বরের জন্য। ডাটা এবং ইনফরমেশনের তফাৎ দেখতে হবে, আপনাদের কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রাম দেখবেন, কমিউনিকেশন সিস্টেম কীভাবে কাজ করে। দেন হচ্ছে এক্সপার্ট সিস্টেম এবং এক্সপার্ট সিস্টেমের বৈশিষ্ট্য কী। দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ন্যাচারাল ইন্টেলিজেন্স দুটোর মধ্যে পার্থক্য। ডেটাবেজের কিছু এন্টিটি আছে, যেমন হচ্ছে ফিল্ড, দেন হচ্ছে রেকর্ড অথবা হচ্ছে এন্টিটি, এগুলো হচ্ছে সংজ্ঞাগুলো জানবেন।
দেন হচ্ছে রিলেশনাল, এটা ল হবে, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্যগুলো জানবেন। এরপর হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আরেকটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই দুটোর পার্থক্য। কোয়েরি ল্যাঙ্গুয়েজ কি, কোয়েরি ল্যাঙ্গুয়েজের উদাহরণ হিসেবে আপনারা জানেন যে এসকিউএল ল্যাঙ্গুয়েজ, যেটা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এবং যেটার মাধ্যমে ডেটাবেস থেকে আসলে বিভিন্ন ধরনের ইনফরমেশন বা ডেটা রিট্রিভ করা যায়, সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ডাটা ডেফিনেশন এবং ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এই দুটোর মধ্যে পার্থক্য দেখবেন উইথ এক্সাম্পল, অবশ্যই, হ্যাঁ, উইথ এক্সাম্পল। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এবং ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এক্সাম্পল সহ দেখবেন। দেন এখানে আমাদের ডেটাবেজের কিছু কি আছে, যেমন হচ্ছে প্রাইমারি কি, ফরেন কি, কম্পোজিট কি। কম্পোজিট কি হচ্ছে যেটা হচ্ছে দুই বা ততোধিক কি মিলে যদি একটা মানে প্রাইমারি কি বানানো হয়, সেটাকে আমরা বলি হচ্ছে কম্পোজিট কি। এগুলোর ডেফিনেশন এবং ডিফারেন্স দেখবেন। আচ্ছা, ডাটা কম্প্রেশন আসলে দুই ধরনের, একটা হচ্ছে লসলেস আর একটা হচ্ছে লসি। আপনারা জানেন যে আমরা বিভিন্ন ছবি যখন আমরা কম্প্রেস করি, এটা মোটামুটি একটা লসি কম্প্রেশন, এখানে কিছু পিক্সেল লস করে তারপর করা হয়। আবার কিছু ডেটা আছে যেমন হচ্ছে লসলেস কম্প্রেশন, যেমন একটা এক্সেল ফাইল, এটাকে যদি আপনি কম্প্রেস করতে চান তাহলে কিন্তু ডেটাটা আবার লস করা যাবে না। একটা ছবি, সেটাকে যদি আপনি কম্প্রেস করেন, এটার ইমেজ কোয়ালিটি কমে যদি যায়, বাট স্টিল ওই ইমেজটা যদি বোঝা যায় তাহলেও কিন্তু কাজ চলবে। কিন্তু মনে করেন যে কোনো একটা এক্সেল ফাইল, এটাকে যদি কম্প্রেস করতে গিয়ে ওইটার এক্সেলের ডেটাটাই মুছে দেয় ছোটো করার জন্য ওই ফাইলটাকে, তাহলে কিন্তু কাজ হবে না। এই জন্য লসলেস এবং লসি কম্প্রেশন এই দুটোর এক্সাম্পল সহ জানার চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আছে, প্যান, ল্যান, ম্যান, ওয়ান, এগুলো আপনারা প্রিলিতেও পড়েছেন। এগুলোর সংজ্ঞা, বিস্তৃতি, উদাহরণ, এগুলোর পার্থক্যগুলো জানবেন। দেন হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এবং ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, হ্যাঁ, এই দুটোর মধ্যে পার্থক্য দেখবেন। বিভিন্ন ধরনের নেটওয়ার্ক টপোলজি আছে, এটা বেশ পপুলার কোশ্চেন। স্টার টপোলজি, বাস টপোলজি, রিং টপোলজি, ট্রি, মেশ, হাইব্রিড টপোলজি। এখানে বিভিন্ন ধরনের যে আমি নেটওয়ার্ক ডিভাইসের নাম দিয়েছি, এগুলোর কয়েকটা জিনিস পড়বেন। একটা হচ্ছে এটার বৈশিষ্ট্য পড়বেন, এটার রেঞ্জ, মানে এটা কত রেঞ্জ থেকে কত রেঞ্জ, কত মিটার থেকে কত কিলোমিটার এটার রেঞ্জ হতে পারে, এর মানে এটার রেঞ্জ কেমন, এবং এগুলো যদি কোনো পূর্ণ রূপ থেকে থাকে, হ্যাঁ, যেমন মডেমের পূর্ণ রূপ হচ্ছে মডুলেশন, ডিমডুলেশন। সো এই ধরনের যদি এটা কোনো ফুল ফর্মও থেকে থাকে সেটাও জানবেন। এখানে দেওয়া আছে মডেম, হাব, রাউটার। এছাড়া হচ্ছে আপনারা পার্থক্য হিসেবে রাউটার, সুইচ এবং হাবের মধ্যে পার্থক্য, রাউটার এবং গেটওয়ের মধ্যে পার্থক্য জানবেন। ওএসআই মডেল লেয়ার, টিসিপি প্রোটোকল আছে আমাদের নেটওয়ার্কের জন্য। টিসিপি প্রোটোকল আমরা ব্যবহার করি, আরেকটা হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল বলে থাকি, মানে একসাথে টিসিপি আইপি প্রোটোকল। এটার হচ্ছে ওএসআই মডেলের লেয়ারগুলো, এটা কোশ্চেনে আসে সাধারণত, এটা দেখবেন। এই প্রোটোকলগুলোর ফুল ফর্ম জানবেন। ফুল ফর্ম ইদানিং কোশ্চেনে কিন্তু আসে যে নিচের এগুলোর পূর্ণরূপ লেখো, এগুলোর ফুল ফর্ম অবশ্যই দেখে যাবেন। আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এদের মানে হচ্ছে আইএসপির সংজ্ঞা এবং আইএসপির যে বৈশিষ্ট্য সেগুলো দেখার চেষ্টা করবেন। দেন হচ্ছে স্যাটেলাইট, বঙ্গবন্ধু 1 যে স্যাটেলাইট, সেটাতে আমরা কী কী বেনিফিট পাওয়া যাবে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটে, আর বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট যেটা আছে সেটাও কী ধরনের স্যাটেলাইট, সেটাও দেখবেন। আচ্ছা, এখানে এই টিকাগুলো দেখবেন। এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের ব্যান্ড আছে, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, এদের স্পিড এবং এদের পার্থক্য জানতে হবে। আচ্ছা, অ্যাসিঙ্ক্রোনাস এবং সিঙ্ক্রোনাস ডেটা কমিউনিকেশন দুই ধরনের হয়, অ্যাসিঙ্ক্রোনাস এবং সিঙ্ক্রোনাস। দেন হচ্ছে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে সিমপ্লেক্স ভার্সেস হাফ ডুপ্লেক্স ভার্সেস ফুল ডুপ্লেক্স। আপনারা মোটামুটি এক্সাম্পলগুলো আপনারা পড়েছেন, যেমন হচ্ছে ওয়াকিটকি হাফ ডুপ্লেক্স, আবার মোবাইল ফোন এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এগুলোর হচ্ছে এক্সাম্পল সহ অবশ্যই জানবেন, এটার এক্সাম্পল সহ জানবেন। অপটিক্যাল ফাইবার কেবল, এটার বেনিফিটগুলো জানবেন। ব্লুটুথ এবং ওয়াইফাইয়ের তফাৎ, ওয়াইফাই ওয়াইম্যাক্সের তফাৎ, জিএসএম এবং সিডিএমএ টেকনোলজি, এদেরও তফাৎ। ই কমার্স, এম কমার্স এবং এফ কমার্স, এগুলো টিকা আকারে দেখবেন, এবং টিকা আকারে দেখলে অবশ্যই কিন্তু উদাহরণ অবশ্যই জানবেন, হ্যাঁ, উদাহরণ অবশ্যই জানবেন। অথেন্টিকেশন এবং অথরাইজেশনের মধ্যে তফাৎ জানবেন। ডাটা ইনক্রিপশন কি এবং ডাটা ইনক্রিপশনের উদ্দেশ্য কী বা এটার সুবিধা কী, এটা করলে কি সুবিধা হয়। ডাটা ইনক্রিপশনের যদি কখনো বলে ডাটা ইনক্রিপশনের অসুবিধা কী, সুবিধা তো আমরা মোটামুটি বুঝতেই পারি যে ডাটা যদি এনক্রিপ্ট থাকে, আমার গোপনীয় যে তথ্যগুলো আছে বা গোপনীয় যে ডাটাগুলো আছে, হ্যাঁ, যে কি বলে যে ডাটাগুলো আছে সেগুলো হচ্ছে কি বলে মানে সুরক্ষিত থাকবে, এটা মাঝখানে কেউ এটা অ্যাটাক করে ওই ডাটাগুলো পড়তে পারবে না।
কিন্তু এনক্রিপশনের একটা অসুবিধা কি, যেহেতু ডাটাগুলো এনক্রিপ্ট করতে হয়, আবার যখন রিসিভিং এন্ডে যায় ওই ডাটাগুলো যখন আবার এটাকে কি করতে হয়, ডিক্রিপ্ট করতে হয়। ডিক্রিপ্ট না করলে তো ওইটা মানে কেউ পড়ে বুঝতে পারবে না। সো এটাতে একটু কি হয়, একটু মানে সময়, অতিরিক্ত সময় প্রয়োজন হয় বা সময় লাগে। ঠিক আছে, এটা হচ্ছে ডাটা এনক্রিপশনের একটা অসুবিধা। হ্যাঁ, আচ্ছা, আজকি কোড এবং ইউনিকোড এদের মধ্যে তফাৎ জানবেন। এটা হচ্ছে মোটামুটি কম্পিউটার পার্ট থেকে আমি যে কোশ্চেনগুলো দিয়েছি এখানে, ইনফরমেশন টেকনোলজি এবং কম্পিউটার টেকনোলজি, এই কোশ্চেনগুলো পড়লে আশা করা যায় যে 10টা কোশ্চেন আপনাদের অ্যান্সার করতে হবে, ইনশাল্লাহ আপনারা সবগুলোই অ্যান্সার করতে পারবেন। দেন হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজি, এটার মধ্যে হচ্ছে আমরা মোটামুটি এই দুটো পার্ট থেকে আমাদের 6টা কোশ্চেন অ্যান্সার করতে হয়। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স। ইলেকট্রিক্যাল টেকনোলজিতে আমরা ডিসি কারেন্ট এবং এসি কারেন্টের তফাৎ দেখবেন, কুলম্বের সূত্র, পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীর মধ্যে তফাৎগুলো জানবেন, তড়িৎচালক শক্তি এবং বিভবের মধ্যে তফাৎ, রোধের সংজ্ঞা সূত্র এবং আপেক্ষিক রোধ। হ্যাঁ, আচ্ছা, আদর্শ বৈদ্যুতিক সার্কিটের উদাহরণ দেখবেন, সার্কিট ব্রেকার এবং জিএফসিআই, সার্কিট ব্রেকার এবং ফিউজের মধ্যে তফাৎ, সিরিয়ালাইজ এবং প্যারালাল সার্কিট কানেকশন কি, এটা অবশ্যই আপনারা এটার ছবি সহ অবশ্যই এটা অ্যান্সার করবেন অবশ্যই। কার্শফের দুটা সূত্র আছে, কার্শফের দুটো সূত্র পড়বেন, ভোল্টেজ রেগুলেশন, স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার কি। আচ্ছা, এছাড়া কি পড়তে হবে, এসি মোটর এবং ডিসি মোটরের তফাৎ, মোটর এবং জেনারেটরের তফাৎ, ট্রান্সমিশন লাইন এবং ডিস্ট্রিবিউশন লাইনের পার্থক্য, পানি বিদ্যুৎ কিভাবে কাজ করে, পানি বিদ্যুতের মানে ওয়ার্কিং প্রিন্সিপাল, নিউক্লিয়ার চেইন রিয়েকশন, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমরা কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়। টিকা হিসেবে আপনার এখানে অ্যামিটার, ভোল্টমিটার, এভিওমিটার এবং গ্যালভানোমিটার এগুলো দেখবেন। দেন হচ্ছে ভোল্টেজ স্ট্যাবিলাইজার এবং এটা কীভাবে কাজ করে, আর ইউপিএস এবং আইপিএসের মধ্যে তফাৎ কী। ইলেকট্রিক্যাল টেকনোলজি থেকে জাস্ট এই যে কিছু কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো দেখবেন, আর আপনারা যদি নোট করতে চান সবগুলোর ক্ষেত্রে রিলেভেন্ট যদি কোনো ছবি থাকে সেই ছবিগুলো আপনারা নোট করতে পারেন, সবগুলো কোশ্চেন নোট করার কোনো প্রয়োজন নেই। দেন হচ্ছে ইলেকট্রনিক্স পার্ট থেকে আমাদের তুলনামূলকভাবে খুবই কম কোশ্চেন পড়তে হয়, জাস্ট এই কয়টা কোশ্চেন পড়লেই চলবে। অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের তফাৎ দেখবেন, অ্যাম্প্লিফায়ার এবং অসিলেটরের তফাৎ, বিভিন্ন ধরনের এনার্জি ব্যান্ড আছে, হ্যাঁ, শক্তি ব্যান্ড যেগুলোকে বলা হয় বাংলায়, এই এনার্জি ব্যান্ডের আলোচনা। এটার এনার্জি ব্যান্ড কত থেকে কত থাকলে এটা হচ্ছে পরিবাহী হয়, অথবা কত থেকে কত থাকলে অর্ধপরিবাহী হয়, এবং কত থেকে কত থাকলে অপরিবাহী হয়। অর্থাৎ এনার্জি ব্যান্ডের সাথে হচ্ছে পরিবাহিতা, একটা হচ্ছে পরিবাহী, এরপর হচ্ছে অর্ধপরিবাহী এবং হচ্ছে অপরিবাহী। কেমন, পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী এনার্জি ব্যান্ডের পার্সপেক্টিভে এগুলোর আলোচনা আপনারা জানবেন, এবং এনার্জি ব্যান্ডের ক্ষেত্রে কিন্তু ছবি আছে, এই ছবি সহ জানবেন। ঠিক আছে, ভ্যালেন্স ব্যান্ড, অনেকগুলোর ক্ষেত্রে মাঝখানে ভ্যালেন্স ব্যান্ড থাকে, এগুলোর কিন্তু ছবি সহ আপনারা দেখবেন। ওকে, এলইডি, লাইট এমিটিং ডায়োডের বৈশিষ্ট্য প্রায় আসে, রেডার কীভাবে কাজ করে, ইন্টিগ্রেটেড সার্কিট এবং রেকটিফায়ার এগুলো কি। তো এখানে যে কয়টা কোশ্চেন আছে এবং এই ইলেকট্রনিক পার্টে যে কয়টা কোশ্চেন আছে এগুলো মোটামুটি কভার করলে ইনশাল্লাহ আশা করা যায় যে এখান থেকে যে 6টা কোশ্চেন, এই 6টা কোশ্চেন আপনারা অ্যান্সার করতে পারবেন। যদিও কিন্তু অপশন থাকে হচ্ছে 8টা বা 9টা কোশ্চেন দেওয়া থাকে, এই 8টা বা 9টা কোশ্চেন থেকে আপনাদের অ্যান্সার করতে হয় অ্যাকচুয়ালি 6টা কোশ্চেন, প্রতিটাতে 2.5 মার্ক করে, এবং আপনারা সময় পাবেন কত, আপনারা সময় পাবেন কিন্তু প্রত্যেকটা 2.5 মার্কের কোশ্চেনের জন্য আপনারা মানে 4 থেকে 4.5 মিনিট সময় পাবেন। আর সায়েন্সের ক্ষেত্রে প্রতিটা 7.5 মিনিটের যে কোশ্চেনগুলো আছে সেই 7.5 মিনিটের কোশ্চেনগুলোর জন্য আপনারা সময় পাবেন প্রায় 13.5 বা 14 মিনিট, এরকম সময় আপনারা নিতে পারবেন। আচ্ছা, তো যারা পরে জয়েন করেছেন, মোটামুটি আমাদের সায়েন্সের এবং আইসিটি এবং ইলেকট্রনিক্স এই পার্টের ক্লাস হচ্ছে এতটুকুই। আর যারা পরে জয়েন করেছেন তাদের জন্য আমি আবার বলছি যে মডেল টেস্টে আমরা কতটুকু লিখবো বা কীভাবে উপস্থাপন করব, এই জন্য আমার আইসিটির একটা ছোটো মডেল টেস্টের আমার খাতা আছে, যেখানে মানে এটা থেকে আপনারা মানে কোশ্চেনের উত্তরগুলো আসলে কিভাবে দেওয়া যায়, যেমন দেখেন এইচটিটিপিএস দিয়ে এখানে ব্যাখ্যা দিয়েছি, এইচটিটিপিএসের পূর্ণরূপ দিয়েছি, এর সুবিধা কী, ব্যবহার কৌশল কী, এবং একটা ছোটো একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। খুবই থিমেটিক একটা। তো এইভাবে আপনারা উপস্থাপন করতে পারেন, এটা জাস্ট আপনাদের উপস্থাপন কৌশলটা দেখানোর জন্য। এই উপস্থাপন কৌশলটা আপনারা মোটামুটি কি বলে
মানে দেখলে আশা করছি মোটামুটি আপনারা এখান থেকে বুঝতে পারবেন। আচ্ছা, তো এটা হচ্ছে মোটামুটি আমাদের সায়েন্সের ইয়াগুলো। আমি এখন আপনাদের কোশ্চেন অ্যান্সারগুলো একটু ছোট করে একটু দেখি। আচ্ছা, আপনাদের কোশ্চেনের মধ্যে একটা খুব সুন্দর কোশ্চেন এসেছে। একটা হচ্ছে সাক্ষ্য দিলাম স্বাধিকার থেকে স্বাধীনতায় উন্নতি হওয়ার জন্য শেখ মুজিবুর রহমান 6 দফা সম্পর্কে বলেছে। আর একটা হচ্ছে ইন্দোনেশিয়া যদি অনেকগুলো দ্বীপ একসাথে থাকতে পারে তাহলে আমরা কেন থাকতে পারবো না। আচ্ছা, এটা আপনি ব্র্যাকেটে যেটা লিখেছেন, মানে আপনাকে কোশ্চেন যেটা আসবে একদম, যদি এমন হয় যে 6 দফা বিচ্ছিন্নতাবাদী ছিল নাকি ছিল না, এই কোশ্চেন যদি আসে তাহলে ইন্দোনেশিয়ার যে কোটেশনটা আছে এটা ব্যবহার করবেন। এছাড়া 6 দফার গুরুত্ব বা 6 দফা বিষয়ক কোটেশন দেওয়ার জন্য অবশ্যই আপনারা এই ইন্দোনেশিয়ার কোটেশনটা ব্যবহার করার প্রয়োজন নেই। বাট মানে 6 দফা বিচ্ছিন্নতাবাদী ছিল না যদি এরকম কোশ্চেন আসে, সেক্ষেত্রে মানে আপনারা হচ্ছে ওই কোটেশনটা ব্যবহার করবেন। এছাড়া ওই কোটেশনটা ব্যবহার করার প্রয়োজন নেই। আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, এটা কিছুটা কন্ট্রাডিক্টরি মনে হয়, কিন্তু হচ্ছে কোশ্চেনে কেমন আসছে সেটার উপর ভিত্তি করে আপনারা সেভাবে অ্যান্সার করার চেষ্টা করবেন। আচ্ছা, বাংলার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বাড়ানোর জন্য ফেমাস রাইটারদের কি বলে প্রবন্ধ পড়া উচিত কিনা, খুব বেশি টাইম না দিয়ে। এটা আপাতত এখন আমার মনে হয় না খুব একটা বেশি আসলে প্রয়োজন আছে এই জায়গাটাতে ইফোর্ট দেওয়ার, অত বেশি প্রয়োজন নাই। হ্যাঁ, আচ্ছা, 47-এর জন্য একেবারে এগুলোই পড়বেন। আপনারা যারা 46 রিটেন একবার দিবেন তারা একবার প্রথমবার এগুলোর জন্য ছবি কোটেশন এক্সাম্পলগুলো যদি নোট করে ফেলেন, 47-এর জন্য আপনারা হুবহু এগুলোই পড়তে পারবেন, কারণ এগুলোর ক্ষেত্রে রিসেন্ট এর কিন্তু তেমন কোনো প্রভাব নেই। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, বিসিএস রিটেনের ক্ষেত্রে রিসেন্ট কোশ্চেনের প্রভাব আছে শুধুমাত্র আন্তর্জাতিক বিষয়াবলীতে, আন্তর্জাতিক বিষয়াবলী এবং হচ্ছে আপনি যদি এসে বা কম্পোজিশন বা রচনা যেটাকে আমরা বলছি, সেই জায়গাটাতে হচ্ছে সাম্প্রতিকের একটা মানে কিছু একটা মানে মানে কি বলে ইম্প্যাক্ট বা ওটার একটা মানে প্রতিচ্ছবি দেখা যায় রিটেন কোশ্চেনে। এছাড়া বাদবাকি যেগুলো আছে সবগুলো কিন্তু হচ্ছে আপনারা এক রিটেনের জন্য যা পড়বেন পরের রিটেনে আসলে এগুলোই বারবার রিভিশন দিবেন। সো 47-এর জন্য অবশ্যই এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, ওই কি বলে মিজানুর রহমান মামুন ভাইয়া, আমি আপনাকে বলছি যে আপনি একটু হোয়াটসঅ্যাপে কাইন্ডলি একটু নক দিলে, এটার বাইরে আসলে অনেকগুলো পিডিএফ দেওয়া হয়েছে, যে কটা ক্লাস নেওয়া হয়েছে প্রত্যেকটার পিডিএফ দেওয়া হয়েছে, এবং আমি যেগুলো নোটগুলো শেয়ার করছি সেগুলোও দেওয়া হচ্ছে। বাংলাদেশ বিষয়াবলিতে অবশ্যই পয়েন্ট করে উত্তর করবেন, প্যারা না করে। প্যারা শুধুমাত্র করবেন হচ্ছে একটা প্যারায় উত্তর করবেন টিকা। আচ্ছা, গ্রন্থ সমালোচনার ক্ষেত্রে পুরোটা আমি নোট করে নিয়ে, আচ্ছা আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি গ্রন্থ সমালোচনার আমার খাতার যে নোটের অংশ, মানে আমি কিভাবে নোট করেছিলাম সেটাও আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। কেমন, মানে হচ্ছে নেক্সট মানে ক্লাসে যে মানে গ্রন্থ সমালোচনার যে পার্টটা, সেই পার্টে আমি যেভাবে নোট করেছিলাম সেই অংশটাও আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। একটু মনে করাই দিয়ে ইনশাআল্লাহ। কেমন, আমি পুরোটা কখনোই নোট করিনি, পুরোটা শুধুমাত্র ওই যে আমি গ্রন্থ সমালোচনার যে পয়েন্টগুলো আমি আলোচনা করেছি, প্রকাশনা তথ্য, মূল বিষয়বস্তু, এটার ভাষাতত্ত্ব, এই যে পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্টের আন্ডারে আমি হচ্ছে কিছু কিছু কোটেশন শুধুমাত্র নোট করেছি, আর প্রকাশনা বিষয়ক তথ্যগুলো আমি লিখে রেখেছি। ঠিক আছে, আর গ্রন্থ সমালোচনার যে আমার নোটের যে অংশটা সেটাও হচ্ছে আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি আমার খাতার যে অংশটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা, আহ, আচ্ছা, আচ্ছা, এর বাইরে আমরা একটু মোটামুটি 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় নিচ্ছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেই কোশ্চেনগুলো একটু অ্যাড্রেস করব, আর যদি কারো কোশ্চেন না থাকে সেক্ষেত্রে হয়তো বা শেষ করে দেবো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, অনেক জায়গায় আচ্ছা মেমোরি 2 প্রকার পাচ্ছেন, কিন্তু আলাস কম্পিউটারে মেমোরি 3 প্রকার, এটা একটু কনফিউজিং ম্যাক্সিমাম জায়গায়। আচ্ছা, আলালস কম্পিউটারে শুধুমাত্র 3 প্রকার। আচ্ছা, এক্ষেত্রে আমি বলবো যে 2 প্রকারটাই আপনারা ব্যবহার করতে পারেন হচ্ছে আপনাদের অ্যান্সারে। হুম, আচ্ছা, বাংলা ইংরেজি এবং বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী রচনার টপিকগুলো একটু গুছিয়ে দিলে। রচনার টপিক, আচ্ছা বাংলা যখন আমি ক্লাস নিয়েছি বাংলার ক্ষেত্রে কোন কোন রচনা হচ্ছে আমাদের দেখতে হবে, সেগুলো আমি অলরেডি আপনাদের দিয়েছি, পিডিএফে পাবেন। আর ইংরেজি ক্লাসে আমি
ইংরেজি কোনগুলো পড়তে হবে সেগুলো দিয়ে দিব ইনশাল্লাহ, কেমন? আচ্ছা, আরেকটা হচ্ছে আমি একদম পরীক্ষার আগে রিসেন্ট টপিকগুলো নিয়েও যদি মানে আমার কোনো মানে অবজারভেশন থাকে স্পেশাল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে, সেগুলোও দিয়ে দিব। আচ্ছা, রচনা যেহেতু অপশন দিচ্ছে না, সেক্ষেত্রে হচ্ছে রচনার ক্ষেত্রে মোটামুটি আগে যেমন এক ধাঁচের রচনা দেখলে চলতো, বা কিছু মোটামুটি অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একটা রচনা দেখে গেলে ওই একটাই আসবে এরকম বলা যেত, বাট এখন আর ওই রকম বলা যায় না। মোটামুটি মানে 5টা 7টা রচনা একটু দেখে যেতে হবে আর কি। হুম। আচ্ছা, ত্রিপলি পার্টটা যেটা টাফ লাগে, মানে আমি যেটা বলেছি যে ত্রিপলি পার্টে আমি কিন্তু খুবই সিলেক্টিভ কোশ্চেন দেখেছি। এই সিলেক্টিভ কোশ্চেনগুলো একটু বুঝে পড়ে ফেললে এর বাইরে দেখবেন যে আর তেমন কোনো কোশ্চেন নাই, দেখবেন যে খুবই সহজ লাগবে। ত্রিপলির পার্টটা কিন্তু অত বেশি কঠিন না, ওকে, অত বেশি কঠিন লাগবে না। ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, তো এর বাইরে আর কোনো প্রশ্ন যদি থাকে আমি আর একটু সময় নিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস যিনি দিয়েছেন আমি আবার রিচেক করে আমি আপনাকে আবার অ্যাক্সেস দিয়ে দিব, কোনো সমস্যা নেই। হুম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে সামনে ঈদ আছে, হ্যাঁ, আপনারা হচ্ছে ঈদের ক্ষেত্রে অত বেশি মানে আহ, আহ, কোরবানিতে তো অত বেশি আসলে ভ্যাকেশন তেমন একটা আসলে মানুষ খুব একটু কমই কাটায়। তো আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে মোটামুটি যতটুকু সময় আপনাদের, যেহেতু সময়টা অনেক কম, ঈদের জন্য অত বেশি ভ্যাকেশন না রেখে মোটামুটি পড়াতে আপনাদের একটু এবার একটু কষ্ট করতে হবে আর কি। এই জায়গাটাতে একটু সময় দিবেন। আচ্ছা। আচ্ছা, সংবিধান পড়ার ক্ষেত্রে অনুচ্ছেদ না, আমি এটা সংবিধান বাংলাদেশ অ্যাফেয়ার্স ক্লাসে আমি বলেছি যে সংবিধান আপনি যদি বলেন যে এত নং অনুচ্ছেদ অনুসারে, তাহলে সেক্ষেত্রে আপনি মোটামুটি মানে ওয়ার্ডিংটা একদম এক্সাক্ট না হলেও সমস্যা নেই। বাট যদি আপনি বলেন যে সংবিধানের এত নং অনুচ্ছেদে আছে, এরপর কোটেশন দিয়ে আপনি আপনি ওই অনুচ্ছেদটা লেখেন, তাহলে কিন্তু আপনাকে একদম এক্স্যাক্ট ওয়ার্ড বাই ওয়ার্ড সেম হইতে হবে। এভাবে না লিখে আপনি সংবিধানের এত নং অনুচ্ছেদ অনুসারে লিখবেন, তাইলেই হবে। হুম। জিকের কোশ্চেনগুলোতে নিজের মন্তব্য দিয়ে উপসংহারে শেষ করা যেতে পারে। আপনাদের যদি জিকের কোশ্চেনগুলোতে আপনাদের নিজেদের কোনো মন্তব্য অথবা যদি মতামত থেকে থাকে, সেটা আপনারা উপসংহারে এক লাইনে আপনারা দিয়ে শেষ করতে পারেন, কেমন? এটা উপসংহারে দিয়ে শেষ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, আশা করছি মোটামুটি সবার কোশ্চেনের অ্যান্সারগুলো মোটামুটি অ্যাড্রেস করা হয়েছে। আর যদি কোনো অ্যাডিশনাল কোশ্চেন না থাকে, তাহলে আজকের ক্লাস এখানে মোটামুটি শেষ করে দিচ্ছি। হোপফুলি ইনশাল্লাহ ঈদের আগেই আমি আপনাদের ইংরেজি যে ক্লাসটা আছে, হুম, ইংরেজি যে ক্লাসটা আছে সেটা আমি চেষ্টা করব ঈদের আগেই আমি আপনাদেরকে নিয়ে ফেলার জন্য। তাহলে হচ্ছে ঈদের পরে শুধুমাত্র আমার এক্সপিরিয়েন্স শেয়ারিং যে ক্লাসগুলো বা অ্যাডিশনাল আপনাদের সাথে যে আলোচনামূলক যদি কোনো ক্লাস নেওয়া লাগে, যাতে সেগুলো নিতে পারি। আমি হায়েস্ট কত আওয়ার পড়েছিলাম আমার প্রিপারেশনের টাইমে আমি তো আসলে ওই যে জবের জন্য দেখা গেছে যে 9টা 5টা ওই টাইমটা তো জবেই থাকতে হইতো। এর বাইরে এসে আহ, মানে আমি অন অ্যান অ্যাভারেজ রিটেনের টাইমে চেষ্টা করেছি আহ, মানে 4 ঘন্টা প্লাস সময় যদি প্রতিদিন বের করার জন্য। যদিও খুব টাফ হইতো, প্রতিদিন পারতাম না। প্রিলির টাইমে একটু কম পাইতাম, রিটেনের টাইমে মানে অ্যাটলিস্ট মানে 10টা থেকে 1টা 2টা এই টাইমটা মোটামুটি মানে 4 ঘন্টা প্লাস আমি মানে সময় বের করার চেষ্টা করতাম আর কি, যেহেতু একটু কিছু কিছু টুকটাক লিখতেও হইতো। আর শুক্র শনি যেই দিনগুলোতে ছুটি পাওয়া যেত, সেই দিনগুলোতে পুরো দিনটাই ইউটিলাইজ করার চেষ্টা করতাম। হুম। সো আসলে আওয়ারের হিসাবটা আসলে পুরোপুরি আপনার উপর। মানে আপনি যতটুকু সময় পান ওই পুরো টাইমটাই আসলে ইউটিলাইজ করার চেষ্টা করবেন, এটাই হচ্ছে মানে গুরুত্বপূর্ণ। আর ম্যাথের ক্ষেত্রে ম্যাথ তো আসলে ওইভাবে সাজেশন বা ম্যাথ আসলে বুঝিয়ে দেওয়ার ওইরকম কোনো স্কোপ খুব তুলনামূলক কম। এই কারণে আমি হচ্ছে আপনাদের ম্যাথের যে উপপাদ্য, যেহেতু আপনাদের যে উপপাদ্য যেহেতু আমাদের রিটেনের সময় পড়তে হয় বেশ কিছু, আমি আপনাদের উপপাদ্যের কিছু সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ। আর মেন্টাল অ্যাবিলিটি ওটা একদম প্রিলির প্রিপারেশন, এটা নতুন করে আসলে
আহ, ওইভাবে গাইডলাইনের কিছু নেই, এটা একদম শুরুর দিকের। অফিসের ক্ষেত্রে আসলে অফিসে ওইভাবে মানে আমি পিডিএফগুলো নিয়ে রাখার চেষ্টা করতাম আমার মানে ডিভাইসে। যদি মাঝখানে কোনো স্কোপ পাইতাম, গ্যাপ পাইতাম, তখন আমি চোখ বুলানোর চেষ্টা করতাম, বাট সবসময় যে পারতাম এমন না। আচ্ছা, গ্রন্থ সমালোচনার ক্ষেত্রে যে গ্রন্থ নিয়ে লিখবেন সেই গ্রন্থের কোনো কাভার পেজের ছবি দিবেন কি না এটা একেবারেই কোনো প্রয়োজন নাই, এটা এটা দিবেন না, এটা দেওয়ার দরকার নেই ভাইয়া। আহ, এটা দিয়েন না, এটা 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 আপনাদের সময় ক্ষেপণ ছাড়া তেমন কোনো আসলে বেনিফিট হবে না। এবং মানে ওর্স্ট কেসে টিচার আসলে বিরক্তও হতে পারে। কেমন? হ্যাঁ, আমার প্রিপারেশন কত মাসের ছিল আমাদের, আমার এক্স্যাক্টলি মান্থের ইয়াটা তো মনে নেই, আমাদের 41তম প্রিলির পরের রিটেনের আগ পর্যন্ত যে সময়টা আর কি, একটু দেখতে হবে রিক্যাপ করে আর কি। হুম, এটা হচ্ছে 41-এ। 43-তে আসলে 41-এর প্রিপারেশনটাই একদম প্রথমবার আপনারা যারা প্রস্তুতি গ্রহণ করছেন, এটা আপনারাও বুঝতে পারবেন যে প্রথমবারের প্রস্তুতির মতো প্রস্তুতি আসলে কোনোবারই হয় না। হ্যাঁ, প্রথমবারের সময় যত কমই থাকুক না কেন, প্রথমবারের প্রস্তুতি কিন্তু সব সময় সবার ক্ষেত্রে, আমি অনেকের সাথে আলোচনা করেছি, সবারই প্রথম বিসিএস এর প্রিলিম কী বলে রিটেন যেটা, সেটার প্রস্তুতি সবসময় সবচেয়ে ভালো থাকে পরেরগুলোর তুলনায়। আচ্ছা, আচ্ছা, তো মোটামুটি আমার কাছে মনে হচ্ছে সবার মোটামুটি যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো মোটামুটি অ্যাড্রেস করতে পেরেছি। আর মোটামুটি আমার ওই পার্সোনালাইজ এক্সপিরিয়েন্স মানে রিটেনের আমার খাতার 41 এবং 43 স্পেশালি এই দুটোর রিটেনের কোশ্চেন নিয়ে ধারাবাহিক কোন কোশ্চেন আমি কীভাবে অ্যাড্রেস করেছিলাম, বা আমি আপনাদের আমার কোশ্চেনের চেহারা দেখাবো আর কি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি মানে কোশ্চেন মানে কীভাবে অ্যাড্রেস করেছি। সেখান থেকে ইনশাল্লাহ আশা করি আপনারা কি খুব ভালো একটা আইডিয়া ইনশাল্লাহ পাবেন। হুম, তো আজকের ক্লাস মোটামুটি আর দীর্ঘায়িত করছি না, আজকে মোটামুটি এতটুকুই রাখছি। আপনাদের কিন্তু অনেকগুলো সাবজেক্টের অনেক পড়া অলরেডি কিন্তু আপনাদের জমে গেছে, অনেক কিছু কিন্তু গুছিয়ে দেওয়া হয়েছে অলরেডি। এগুলো আপনারা আস্তে আস্তে পড়ে আগায় রাখতে থাকেন। ঈদের ছুটি, শুধুমাত্র ঈদের দিনটা একটু রিল্যাক্স করেন, ঈদের আগের দিনও পসিবল হলে আসলে কিছু না কিছু পড়ার চেষ্টা করিয়েন। আহ, এই আর কি। তো সব সময়ের জন্য আপনাদের সবার জন্য অফুরান ভালোবাসা এবং শুভকামনা। আর আজকের যে ক্লাসের যে কন্টেন্ট সায়েন্স এবং আইসিটি, সেই সাথে আমার আইসিটির মডেল টেস্ট, এছাড়া বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য কিছু নোট, ভূপ্রকৃতি, জনসংখ্যা, মানব সম্পদ, গ্রিন ইকোনমি, এলডিসি, এগুলো নিয়ে যাওয়ার নোট, সেগুলো হচ্ছে সবগুলো ড্রাইভে আমি আপ দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ক্লাসের পরপরই। হ্যাঁ, তাহলে আজকে পর্যন্ত এতটুকুই ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক দোয়া, আমার জন্য দোয়া রাখবেন। আজকের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।